তোমার কাছে মহালয়ার সকাল কিরকম? ছোটবেলার মহালয়াটাই আমার কাছে ফিরে আসে, সব থেকে মূল্যবান। আমাদের ছোটবেলায় ওই সময় একটু শীত শীত করতো, তাই না উর্মিমালাদি? আমাদের শীত করতো, মানে তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা এসে যেত, আর কালী পুজোর দিন সোয়েটার পরতাম। এবং এই মহালয়া না, আমার এটা ব্যক্তিগত অনুভূতি, মহালয়া তো এখন ক্যাসেট বেরিয়ে গেছে, এটা তো আর আকাশবাণীর নিজস্ব সম্পত্তি নেই। যখন তখন মহালয়ার গান বাজলে ভাল লাগে। এই যে গল্পটি আমাদের পুরাণেও আমরা পাই যে ওপর থেকে তারা এই একটা মাসের জন্য আসেন। মহালয়ার দিন চক্ষুদানা। হ্যাঁ, কিন্তু আমার বাবাকেও দেখেছি আমি যে 10টা কি 8টা প্রতিমা হতো, মানে প্রতিটা স্টুডিও তো এইরকম একটা ছিল। কিন্তু এখন তো সেরকম না, এখন মানে ভুয়া তন্ত্রী একটা পুজো, মানে প্রচুর ঠাকুর করতে হয় সব শিল্পীদেরই। সেই জন্য এইটা তো মহালয়ার দিন চক্ষুদান করলে হবে না, আগে করেই আরম্ভ হয়ে যায়। আচ্ছা, সত্যি কথা বলতে কি যে ছোটবেলা থেকে মহালয়া না শুনলে মনে হতো না যে পুজো শুরু হয়েছে। একদম মানে অন্য সময় যত রাতেই ঘুমাই, দেরি করে উঠি, কিন্তু মহালয়ার দিন কেমন কেমন করে যেন ঘুমটা ঠিক ভেঙে যাবে। প্রথম দিকটা শোনা হতো, মাঝখানটা একটু ঘুমিয়ে পড়তাম, সেইভাবেই চলেছে। এই নিরঞ্জন হওয়ার মধ্যে না ভীষণ মন বেদনা, খারাপ। মেয়েটাকে ভাসিয়ে দেওয়া। মানে এখন তো দুর্গা শুধু মা নন, দুর্গা মেয়ে। আজকে বাইরের আকাশটা কিন্তু একদম অন্যরকম, আর আজকে সকালটাও একদম অন্য দিনের মতন নয়। সকালবেলা সেই ভোরবেলা 4:05 বীরেন্দ্র কৃষ্ণ ভট্টের রেডিওতে মহালয়া থেকে আজকের দিনটা শুরু হয়। তারপর মহালয়া শোনার পরে খানিকটা সময় কিন্তু এই দেশের মধ্যে দিয়েই কেটে গেল। তারপরে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আসতে হলো স্টুডিওতে। কেন? কারণ দেবী আর্টিস্টের পুজোর আড্ডা কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে আড্ডায় এই প্রথম পর্বে আমার সঙ্গে আমার খুব কাছের কয়েকজন মানুষ রয়েছেন, যারা মানে যাদেরকে একসঙ্গে পাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, মানে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু যাই হোক কোনো রকম করে ম্যানেজ করে তাদেরকে একসঙ্গে পাওয়া গেছে পুজোর আড্ডায়। এবং আমার ভীষণ কাছের কয়েকজন মানুষ, তাদের সঙ্গে পুজোর আড্ডা দিয়ে এবারের পুজোটা আমার শুরু হচ্ছে। আর আপনাদের না, আপনাদের ভালো কাটবেই পুজো, তবে শুরুতেই একটু আলাপ করিয়ে দিই আমার সঙ্গে যারা রয়েছেন আজকে। আমার ঠিক বাদিকে রয়েছেন উর্মিমালাদি। উর্মিমালাদি আমার ভীষণ পছন্দের একজন মানুষ। উর্মিমালাদি, স্বাগত জানাই আড্ডায়। আজকে তো শুধু আড্ডা দেবো আর তোমার কবিতা শুনবো। এটাই সবচেয়ে কাজটা বাদ দিয়ে দাও না। না, ওটা তো শুনতেই হবে। না, কাজ নয়, আড্ডাতে কবিতা থাকবে না হয়, আর তুমি আছো। আর উর্মিদির পাশে রয়েছেন আমার আরো একজন খুব পছন্দের মানুষ, নয়নাদি। নয়নাদিকে পাওয়া গেছে। নয়নাদি যদিও পুজোর সময় কলকাতাতেই থাকে, তবে মাঝে মধ্যে নয়নাদি পাড়ি দেয় বাংলাদেশে, এবং মাঝে মধ্যে এখানে। তো সব মিলিয়ে পুজোটা তোমার এখানেই এবার, তাই তো? ওকে। আর আমার ডান দিকে রয়েছে নন্দিনীদি, আমার আরেকজন ভীষণ পছন্দের মানুষ। নন্দিনীদি, এই তো দেখা হলো, কিন্তু কথা হলো না। আজকে একটু আড্ডায় পুজোর আবহে তোমার সঙ্গে আবার একেবারে এইসব আড্ডা মারতে আমি খুব পছন্দ করো। আর নন্দিনীদি থাকবে, নন্দিনীর কাছ থেকে চণ্ডীপাঠ শুনবো না বা কোনো কবিতা শুনবো না, এটা তো হয় না, সেটা কিন্তু থাকছে সঙ্গে। আমি তৈরি হয়ে এসেছি। তৈরি তো। আর রয়েছে না নন্দিনীদির ঠিক পাশে চায়নাদি। চায়নাদির সঙ্গে আমার প্রথমবার আজকে আলাপ, প্রথমবার দেখা, কিন্তু চায়নাদির কথা আমি বহুবার শুনেছি। চায়নাদি একটু কম কথা বলে, কিন্তু কাজের মধ্যে দিয়ে দেখায় যে কাজটা সত্যি কি অসম্ভব সুন্দর প্রতিমা চায়নাদি তুমি করো। আমার বেশ কয়েকবার দূর থেকে দেখার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে, কিন্তু খুব ভালো লাগে। এই প্রথম তোমাকে সামনে পেয়ে আমার মনে হলো যে এটুকু তোমায় বলি যে ভীষণ ভালো লাগে। এবছরে সব মিলিয়ে কতগুলো প্রতিমা করলে? মানে প্রতি বছরও যা হয় এবছরও তাই। এবছরও তাই, মানে অগুন্তি? না, অগুন্তি না, যেরকম জায়গা আমার সেই রকম স্টক করতে হয়। আচ্ছা, কত মাস আগে থেকে শুরু করো কাজ?
আমরা অক্ষয় তৃতীয়াতে কাকিমা পুজো করি, হুম তারপরে সেদিনকে স্টার্ট করে রেখে দিই, মানে কালী ঠাকুরগুলো স্টক করে রেখে দিতে হয়। এই কারণে যে দুর্গা পুজোর পরে আর কালী ঠাকুর করার সময় পাওয়া যাবে না, হুম সেই জন্য কালীগণ হয়ে গেলে তারপরে গণেশ, এখন ওই বোম্বের মতন গণেশ এখানে খুব পুজো হচ্ছে, গণেশ গণ যথারীতি মানে স্টক হয়ে গেল, তারপরে আমরা দুর্গা সব তারপরে দুর্গা প্রতিমায় হাত দাও এবং সেটা চলতে থাকে। একদম। বাহ, তার মানে বছরে 6 মাস কি প্রায় পুরো বছরটাই কেটে যায়। হ্যাঁ, সারা বছরই কাজ আছে। সারা বছরই প্রতিমা সারা করতে বছর। করতে কেটে যায়। বাহ। আর নয়নাদি, এবারে পুজোটা তো কলকাতায় থাকছো, প্রত্যেক বছরই এখানে থাকো নাকি? হ্যাঁ, পুজোটা আমি সবসময় এখানেই থাকি। আচ্ছা, ছোটবেলায় কোথায় থাকতে? কলকাতা? আমরা অনেকদিন থেকেই গড়িয়াহাট রোডে থাকি, আচ্ছা। গোল পার্কে। হুম। তো ওখানে আগে পুজো হতো না, আমাদের 27 বছর ধরে পুজো হচ্ছে। তো কাজেই আগের পুজোগুলো ছিল যে অন্য জায়গায় অঞ্জলি দিতাম, অন্য জায়গায় বেড়াতে যেতাম, ঠাকুর দেখতে যেতাম। কিন্তু এখন আমাদের নিজেদের কমপ্লেক্সে পুজো হওয়াতে অনেক বেশি এইটার মধ্যে আমরা সবাই ইনভলভড হয়ে গেছি। আচ্ছা, মানে পুজোর কটা দিন কি মানে ওখানেই না পুজো দেখতে যাও বাইরে? পুজো দেখতে মানে আমি তো যাবই, কারণ আমার এটা ভীষণ ভালো লাগার একটা ব্যাপার যে প্রতিমা দেখবো। তারপর আমার খুব ভালো লাগে আলো, আমি খুব লাইটিং দেখতে ভালোবাসি। তো আমার ড্রাইভার বলে যে বদ্দিকে নিয়ে আমি দেখিয়ে নিয়ে আসবো। তো যখন অন্যরা রিটায়ার করে যায়, বাবা মা যখন রিটায়ার করে যান, তখন আমি ওকে নিয়ে লাইট দেখতে যাই। আচ্ছা, পুজোর লাইট দেখতে ভালোবাসো। লাইট দেখার জন্য খুব একটা ভিড়ের মধ্যে বোধহয় যেতে হয় না, দূর থেকে তুমি দেখে নিতে পারো। হ্যাঁ, কারণ এখন যে ভিড় হয় পুজোয়, আর তবে এই গত 2 বছর দেখছি যে পুজোটা আগের দিকেই বেশি ভিড়টা হয়ে প্রথমা দ্বিতীয়া আমি থেকে। যতক্ষণে ঢাকা থেকে আসি মহালয়ার দিন থেকেই আরম্ভ হয়ে যায়। একদম, কিন্তু ওই আমি যতক্ষণে আসি তখন ভিড়টা কমে যায়। আমি তো আচ্ছা এই মানে এই 2-1 দিন মানে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এর মধ্যেই আমার আসা হয়। কাজেই তার আগে তো যে মেন যে চাপটা যে শুরু হয় সেটা আমার অতটা ফিল করতে হয় না। আর আমি একটু শেষের দিকে দেখলেও আমার কোনো অসুবিধা নেই, মানে আমার এরকম ব্যাপার না যে দেখে ফেলতে হবে, দেখে অন্যদের বলতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। কাজে আমি পিছনের দিকে যখন সবার দেখা হয়ে যায় তখন দেখলেও আমার অসুবিধা নেই। আচ্ছা উর্মিদি, তোমার তো উত্তর কলকাতার পুজো, উত্তর কলকাতার পুজো আর দক্ষিণ কলকাতার পুজোর মধ্যে না খুব সুন্দর একটা ফারাক রয়েছে। তো উত্তর কলকাতার পুজো বলো কিরকম, মানে ছোটবেলায় কেমন দেখেছো আর এখন কেমন? ছোটবেলায় না এই ফারাকটা ছিল না। আমরা যারা উত্তর কলকাতার মানুষ, আমরা সংঘশ্রীতে ঠাকুর দেখতে যেতাম, আর তেমনি সংঘশ্রীর মানুষরা তারা দমকলের ঠাকুর দেখতে, মানে এখন ফায়ার ব্রিগেডের পুজো হয় না, কিংবা মোহাম্মদ আলী পার্কে ঠাকুর দেখতে আসতো। আচ্ছা, কাজে এই বিভাজনটা যে তখন খুব বেশি ছিল তা নয়। আর এখন তো থিমের পুজো, কাজে এখন সবই একাকার, থিমের মধ্যে ব্যাপারটা চলে। তখন যেমন আমরা জানতাম যে ফায়ার ব্রিগেডের পেছন দিকে একটা শানকি ভাঙা বলে জায়গা ছিল, সেখানে শানকি ভাঙার অকাল বোধন হতো। আচ্ছা, সেই নীল পদ্ম দিয়ে রামচন্দ্রের যে গল্প আছে, সেখানে প্রতিমা একদম আলাদা, কিন্তু সেটা একটা মাস্ট ছিল। এবং সেই যে কতগুলো দেখাচ্ছিল, বিভিন্ন জায়গা ছিল। এখন যে সমস্ত ঠাকুর প্রতিমা খুব নাম হয়েছে, তখন তো সেগুলো পাড়ার বারোয়ারি পুজো ছিল। এখন তো সেভাবে পুজোগুলো নেই। পুজো মানে তখনও যেটা ছিল, এখনো যেটা, সেটা হচ্ছে একটা উৎসব। একদম সেই উৎসবে সবাই সামিল। অসুবিধাটা একটু হয় এখন, তো সব ব্যাপারটা একটু লাগাম ছাড়া, সেই জায়গাটায় একটু কোথাও অসুবিধে হয়। মানে তখন ছিল কলাবউ স্নান করানো, ষষ্ঠীর একটা ব্যাপার, মহালয়ার দিন থেকে দুর্গাপুজো কিন্তু ছিল না, একদমই ওগুলো ছিল বিদেশে, যারা উইকেন্ডে পুজো করতে। মানে আমরা অনেক সময়, আমি এবং আমার হাজবেন্ড জগন্নাথ বসু, আমরা দুজনে বিদেশে যখন পুজোর অনুষ্ঠান করতে গেছি, তখন কলকাতার প্যান্ডেল শেষ হয়নি, কিন্তু সেখানে বিজয় হয়ে গেল, কারণ উইকেন্ড অনুযায়ী পুজো হতো। এখন এখানে পুজো শেষ হয় না, শুরু হয়, পুজো শেষ হয় না, কারণ ওই মহালয়া মানে আজকে থেকে পুজো শুরু হয়ে গেছে, মানে প্রতিমা দর্শন শুরু হয়ে গেছে। এবং এই মহালয়া না, আমার এটা ব্যক্তিগত অনুভূতি, মহালয়া তো এখন ক্যাসেট বেরিয়ে গেছে, এটা তো আর আকাশবাণীর নিজস্ব সম্পত্তি নেই। যখন তখন মহালয়ার গান বাজলে ভালো লাগে না, একদম বাজলো তোমার আলোর বেনু, সেই আজ একদম ঠিক বলেছো। ঠিক, মানে আমাদের ছোটবেলায় একটা কথা ছিল, ওটা পচে গেছে।
আমার মাঝে মাঝে মনে হয় কয়েকটা গান না পচিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই আজকের যে একটা বিমূর্ত অলৌকিক সকাল, যে সকালটার জন্য বসে থাকতে হয়, যে সকালটায় আমরা শুধু কাছের মানুষদের সঙ্গে থাকি না, যারা আমাদের কাছে নেই, চলে গেছেন, তারাও আকাশ থেকে নেমে এসে বিছানার পাশে ভিড় জমান, মাকে দেখতে পাই, বাবাকে দেখতে পাই, মেয়ের বিয়ে হয়ে বিদেশে থাকে তাকে দেখতে পাই। এই যে বিমূর্ততা, এই যে অলৌকিক প্রাপ্তি, এই প্রাপ্তিটাই কিন্তু পুজো। যার মা নেই তারও তো মা আসে, তাই নয়? মানে আমি কিন্তু ভক্তির দিকের কথা বলছি না, আমি একদম একটা সকালবেলার অনুভবের কথা বলছি, একদম তাই, যেটা হাওয়ায় হাওয়ায় মিশে থাকে একদম। এবং প্রত্যেকের প্রাণে সেটা হয়। মানে যে ছেলেটি ভাবে যে শুনবো না মহলা, ও মায়ের খুব একটা মায়ের পুরোনো দিনের ব্যাপার, সেও দেখি গুটি সুটি এসে কখন ঢুকে পড়েছে। ঠিক। আর আমাদের তো এখন খুব একটা অন্য অসুবিধে হয়েছে, যেহেতু আমরা এখন বাচিকের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছি জীবনটা, এখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে না অন্য আলোয় দেখি। আমি ভাবি উনি যখন ইমোশন এবং বীর্য এবং কম্প্যাশন এবং ভিক্ষে সব ওই একটা কণ্ঠে ধারণ করে মাকে বলেন প্রসিদ প্রসিদ, ওটাই পুজো, ওটাই পুজো। এবং যখন বলছেন, যখন অস্ত্রগুলো দিচ্ছেন, কি মডুলেশন, আমি ভাবি বাবা একই অঙ্গে এত রূপ, শিখি শিখি শিখি। এবং সকালটা না কেমন একটা অন্যরকম হয়ে যায়, আমি খুব আবেগী আছি। আর তোমার কথায় সকালটা আমাদের আড্ডাটা আরো একটু অন্যরকম হয়ে গেল। অসাধারণ বললে তুমি, এবং তোমার কথা শুনতে শুনতে আমারও খানিকটা চোখ ভরে এসছে, যেটা তোমাকেও দেখলাম। নন্দিনীদির পুজো তো বাড়িতে পুজো হয় এবং পুজোর মধ্যেই কাটাবে। তবে আজকে যখন তোমাকে এই আড্ডায় পেয়েছি, এই যে সকালটা একটা সুন্দর আবহে বেঁধে দিল উর্মিমালাদি, তোমার কাছ থেকে একটু চণ্ডী পাঠ শুনে সেই আবহটা আরেকটু আমরা ক্রিয়েট করে ফেলি। নিশ্চয়ই। বাবা, মা দুর্গার আসার সময় হয়ে এলো, সেখানে চণ্ডী পাঠ হবে না? বেশ, তাহলে একটু স্তবেই যাই। শ্রী শ্রী চণ্ডীর একাদশ অধ্যায় নারায়ণী স্তব। ওম सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणि नमोस्तुते कलाकाष्ठादिरूपेण परिणामप्रदायिनि विश्वस्योपरतो शक्ते नारायणि नमोस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणि नमोस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणि नमोस्तुते हंसयुक्त विमानस्थे ब्रह्माणी रूप धारिणी कौशाम्भक्षरिके देवी নারায়ণী নমস্তুতে। পুজো সত্যি এসে গেছে, আর সেই আবহটা আরো খানিকটা তুমি বেঁধে দিলে। এই যে একটুখানি অংশ শুনলাম, মনে হলো পুজোর মধ্যেই বসে আছি, শুধু এখানে প্রতিমা নেই কিন্তু সেই আবহটা রয়েছে। তোমার কাছে মহালয়ার সকাল কিরকম? ছোটবেলার মহালয়াটাই আমার কাছে ফিরে আসে, সব থেকে মূল্যবান। আমাদের ছোটবেলায় ওই সময় একটু শীত শীত করতো, তাই না উর্মিমালাদি? ঠিক, আমাদের শীত করতো, মানে তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা এসে যেত। আর কালী পুজোর দিন সোয়েটার পরতাম, এইটুকু আমার মনে আছে। হিম পড়ে। তো ঠাকুমার কোলের কাছে রেডিও থাকতো, ঠাকুমার কাছেই আকাশবাণী শেখা, কখন কোন অনুষ্ঠান হবে। এই একটা ভোর রাতে ছোটবেলা থেকে আমার চা খাওয়ার অর্ডার ছিল। আচ্ছা, সেটা ঠাকুমা বানাতেন, তার সাথে আমার প্রিয় বিস্কিটস, চানাচুর এইসব রাখা হতো, মানে আমাকে জাগিয়ে রাখার জন্য, এখন বুঝি। এবং একটু বড় হওয়ার পরে আমার মনে আছে
আমার ভাই বোন ছিল না, যেহেতু নেই, সেই জন্য পাড়ার সব আমার বন্ধুদের মায়েদের বাড়িতে বাড়িতে গিয়ে আমার ঠাকুমা পারমিশন নিতেন যে তারাও যেন আমার সাথে রাত কাটায়, সেই আগের রাতটা, যাতে ভোর থেকে আমরা সব বন্ধুরা মিলে ঠাকুমার হাতের চা আর ওই নানান রকম স্ন্যাক্স খেতে খেতে একসাথে মহালয়া শুনি। সেটা যে কি স্বর্গীয় একটা অনুভূতি বলতে পারবো না। তখন তো এসব থিম পুজোর গল্পও নেই, তখন ঠাকুর দেখার ব্যাপারও নেই, ঠাকুর দেখা অনেক পরে, কিন্তু মহালয়ার যে একটা মনের তৃপ্তি, মা দুর্গা আসছেন, মনোজগতে যে ছবিটা এঁকে ফেলেছি সেইটা তারপরে যখন ছবিতে দেখলাম বা দূরদর্শনে যখন দেখতে পেলাম, একটা চমক ছিল ঠিকই, কিন্তু মনের ভেতরে যে ছবিটা আঁকা ছিল সেটা যেন সব থেকে মূল্যবান বলে আমার মনে হয়। আর অনুভূতি এবং আবেগের জায়গা মহালয়া। আচ্ছা, এখন কিছু পাল্টেছে? হ্যাঁ, অনেকটাই পাল্টেছে, এবং বদলটা তো ভালো। বদল হলে সময়ের সাথে সাথে সবকিছু বদলায়, সুতরাং আমাদের সেটার সম্মুখীন হতে হয়, মাঝে মধ্যে সেটাকে গ্রহণ করে নিতে একটু অসুবিধে হয়, তারপরে আবার মানিয়ে নিয়ে আমরা পথ চলি। হ্যাঁ, কারণ কোনো অভ্যাসই তো থেকে যায় না, অভ্যাস বদল হতে হতে থাকে। মহালয়াতে আমাদের বাঙালিদের একটা আরেকটা বিরাট যে ব্যাপার, উর্মিমালাদি সেটা ভীষণ আবেগ নিয়ে স্পর্শ করে গেলেন, আমারও খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে পিতৃতর্পণ। এই যে গল্পটি আমাদের পুরাণেও আমরা পাই যে ওপর থেকে তারা এই একটা মাসের জন্য আসেন এবং তারা পুরো পুজোর সময়টায় থাকেন। কালী পুজোর দিন ওই যে আলো জ্বালানো হয় সেটা তাদের পথ দেখানোর জন্য তারা ফিরে যান। তো যারা যারা প্রিয়জন হারিয়েছেন তারা কিন্তু ওই দিনে মনে করেন যে যেন তারাই এলেন, তারা আছেন, তারা এই আনন্দানুষ্ঠানে যুক্ত হয়ে আছেন। আমাদের ঘরগুলো আরো পরিপূর্ণ হয়, এটা বরাবর পেয়েছি, আমার ছোটবেলা থেকে এটা শুনেছি, এটা অনুভব করেছি, আবেগটাকে উপলব্ধি করেছি, এনজয় করেছি। মহালয়া এখন সেই মহালয়া থেকে আজকে থেকে ঠাকুর দেখা প্রায় শুরু হয়ে গেছে, কারণ এখন তো দেখি আগে চক্ষুদান টান শুরু হয়ে যায় কৃষ্ণপক্ষেই। তো আমরা অভ্যস্ত হয়ে গেছি এসবে। মহালয়া মানে পুজো আসছে এখনো, এই একটা মানে এই আগমনীর একটা বার্তা। ঠিক আছে, দেখো মানুষ আনন্দ করুক, মানুষের খুব কষ্ট, আমরা অধিকাংশ মানুষই ভালো নেই, সুতরাং মানুষকে একটু আনন্দ করতে দেখলে আমার ভালোই লাগে। দুঃখ কষ্ট ভুলে আমরা যদি সবাই একটু আনন্দ করি। আর এখন পুজো এমন একটা সামগ্রিক বিষয় হয়ে গেছে যেখানে সব রকমের জীবিকার মানুষ ভীষণভাবে তাকিয়ে থাকেন তাদের রোজগারের দিকটা, তাদের বৃত্তির দিকটায়, এবং তাদের যারা শিল্পী তারা আপ্রাণ চেষ্টা করেন কি করে তাদের শিল্পকে মানুষের সামনে মেলে ধরা যায়। একদম, মানে এটা তুমি একটা খুব বড় প্ল্যাটফর্মে একটা দারুণ কথা বললে, যে উৎসব তো বটেই, আনন্দ বটেই, কিন্তু তার সঙ্গে প্রচুর মানুষের জীবিকা এই সময়টায় নির্ভর করছে। চায়নাদি, এই যে বলা হয় এই যে মহালয়া থেকে পুজো নয়, তোমার তো সারা বছরই পুজো, সারা বছরই তুমি প্রতিমা গড়ছো এবং সেই একটা ওই আবহেই রয়েছে। প্রতিমা গড়া মানে সেই মাটির থেকে, সেই কাঠামো তৈরি থেকে মাটি, তারপরে রং, সবকিছুই চলছে। কিন্তু এই দুর্গাপুজোর ঠিক আগে যখন মায়ের চোখদান হয়, সেই সময়টা, সেই অনুভূতিটা একটু বলো তোমার। মানে আগে মানুষের ধারণা ছিল যে মহালয়ার দিন চক্ষুদান, কিন্তু আমার বাবাকেও দেখেছি আমি যে 10টা কি 8টা প্রতিমা হতো, মানে প্রতিটা স্টুডিও তো এইরকম একটা ছিল। কিন্তু এখন তো সেরকম না, এখন মানে ভুয়া তন্ত্রী একটা পুজো, মানে প্রচুর ঠাকুর করতে হয় সব শিল্পীদেরই। সেই জন্য এইটা তো মহালয়ার দিন চক্ষুদান করলে হবে না, আগে করেই আরম্ভ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই প্রথাটা ভেঙে গেছে। হ্যাঁ, একদম। আর দিদি বললেন যে অকাল বোধন ঠাকুর ফায়ার ব্রিগেডের পিছনে মহাত্মা গান্ধী পার্কে শান্তি ভাঙা, ওই প্রতিমাটা আমার বাবা করতেন।
তাই মা আমাদের খুব মজা লাগতো, ওই হনুমান জাদুবান সব থাকতো ওর সাথে। আমার বাবা করতেন, আমিও করেছি কয়েক বছর। আচ্ছা, একটু অসুবিধা আছে বলে আমি আর করি এখন করো না? না। ও মা, আমাকে অদ্ভুত লাগছে না, পৃথিবীটা কিরকম ছোট দেখো। আমার একটা ভীষণ নস্টালজিয়া সেটা তৈরি করতেন ওর বাবা। আজকে ওর সঙ্গে এক ঘরে বসে কথা বলছে। আমিও করেছি, আমিও অনেক বছর করেছি। একটু অসুবিধা, যাই হোক আমি বন্ধ দিয়ে দিয়েছি বাড়ারিটা। আর যেটা আমার স্টুডিওতে প্রতিমা হয় সেটা হচ্ছে একচালির প্রতিমা, মানে সাবেকি প্রতিমা। আমি কোনো আর্টের বা থিমের কাজ করি না। তা অনেকে প্রশ্ন করে এসে, আমি থিমের কাজ কেন করেন না? আমি বলি আমার পছন্দ হয় না। কেন? তা আমি বলি আমার প্রতিমাটার সামনে, মানে থিমের কাজের সামনে তো আমার প্রতিমা, আমি যদি ছোট ঠাকুর অবশ্যই এই ছোট 2 ফুটের কি 1.5 ফুটের ওগুলো করি না। যাই হোক, ওই প্রতিমা রেখেই তো পুজো হচ্ছে। তার পুজো হচ্ছে, আসল হচ্ছে একচালির প্রতিমা বা কোনো আর্টের ঠাকুর হলো সেটাই, কিন্তু থিমেরটা একটুখানি অন্য জিনিস। বলে কেন অন্য জিনিস? আমি বলি ওই একটু সার্কাসের মতন লাগে। না, ঠিকই বলেছো। আমি 66 পল্লীতে যখন পুজো করেছি, আমরা তো 3 বছর ওখানেই করেছি। এই যে থিমের বড় দুর্গা, সেটা কিন্তু পুরোহিত হিসাবে আমাদের স্পর্শ করতে দেওয়া হতো না। এই ছোট্ট 1.5 ফুটের একটি একচাল দুর্গা স্পর্শ করতে দেওয়া হতো না কেন? তুমি মেয়ে বলে? না না না, ওটা স্পর্শের নয়, ওটা দেখাবার। দেখো, এক্স্যাক্টলি ওটা প্রদর্শনের জন্য, পুজোর জন্য একচালা প্রতিমা। ওই যে ছোট্ট 1.5 ফুটের বানানো হচ্ছে, ওই যে 1.5 ফুট 2 ফুটের দিকে বলছো, ওইটাই কিন্তু ওই মূর্তি কিন্তু পুজো পাচ্ছে। কোন পুরোহিত আমি বলছি যিনি অত বড় বড় দেবীর গলায় শুধু তাই না, এই চক্ষুদান বলো, প্রাণ প্রতিষ্ঠা বলো, সে তো বিপুলময়ী। কিন্তু সেটার থেকেও বড় কথা, এখন না ব্যাপারটা অনেক বদলে গেছে জানো। এখন অনেক পুরস্কারের ব্যাপার এসে গেছে। সেইখানে আমি যদি কোন রকম ট্যাম্পারিং হয়ে যায় আমার দ্বারা, সেই প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়ে, চক্ষুদান করতে গিয়ে আমাকে তো করতে হবে পুরোহিত হিসাবে। আই হ্যাভ টু রিচ দ্যাট পয়েন্ট, ওই হাইটে উঠে। তাতে হাইটে উঠতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু উই আর নট সাপোজ টু টাচ। ওটা একেবারেই প্রদর্শনীর। অ্যাবসলিউটলি। এটা ওই যে লেখা থাকে না, হাত দিবেন না, ওই হাত দেবেন নাটা হচ্ছে সবার জন্য, পুরোহিতের জন্য হাত দেবেন না, জন্য হাত দেবেন না। মানে পুজোর জন্য একচালা প্রতিমা, ছোট করে, ছোট এইটুকু, কি মিষ্টি দেখতে। ঘটের সামনে বসে উনি কিন্তু আসল। আমরা ওখানে প্রাণ প্রতিষ্ঠা করি, চক্ষুদান করি, ওইখানেই করি, উনি আসল। তাই জন্য আমাকে সবাই বলে এই যে চেঞ্জ হচ্ছে না, এইটা চেঞ্জ, একটা বিরাট বড় চেঞ্জ। মজার কথা মনে পড়লো, ব্যায়ামবিদরা তারা তো খুব তাদের মাসল টাসল নিয়ে এরকম তাদের পাশ দিয়ে গেলে না এরকম করে সরে দাঁড়ায়। কেন? ধাক্কা লাগলে যদি মাসল না, মায়ের সেই অবস্থা ব্যাপার একটা তাদের ছিল, খালি করছে তারা আর এমনি করে দেখাচ্ছে পেশি ফোলাচ্ছে। এটা বেশ দারুণ একটা মজার গল্প বললে তুমি। এটা কিন্তু সময়ের ব্যাপার, মানে রেজাল্ট অফ চেঞ্জিং টাইমস। এটা ভালো খারাপের ব্যাপার নয়, কিন্তু এইটা হয়েছে। থিম পুজোর যে থিমের মা, সেই থিমের মাকে পুরোহিত স্পর্শ করেন না। পুরোহিত কিন্তু ওই ছোট্ট দুর্গাকে মানে ওইগুলো কন্টাক্ট হয়ে যায় বিদেশে বিক্রির জন্য, কিন্তু আমাদের মা আমাদের কাছে থাকে কম্পিটিশনের জন্য। থিমের মা মেইনলি হচ্ছে প্রতিযোগিতা, এত রকমের প্রতিযোগিতা, সেই কোথাও না কোথাও তো তাকে ঢুকতে হবে, সেই জন্য ওই মানে থিমের মা যে ওই জন্য। আর আজকাল তো এত সুন্দর সুন্দর প্রতিমা গড়েন, মানে অ্যাবসলিউট অবাক হয়ে যায় দেখে যে এটা ভেবেছেন কেউ, কি অসামান্য। আর মানে খুব প্রশিক্ষিত শিল্পীরা তো এগুলো নিয়ে সারা বছর ধরে ভাবছেন, সেই জন্য খুব ভালো ভালো কাজও হয়। কিন্তু ধরো যেটা মানে নিয়ম, যে মা আসবেন, তারপরে এই কটা দিন পুজো হবে এবং বিসর্জন দেওয়া হবে। থিমের প্রতিমার তো বিসর্জন অনেক ক্ষেত্রে আজকাল হচ্ছে না, কারণ কিভাবে আমি আজকাল তো দেখি যেখানে ঠাকুর থাকেন সেখানে ডিমলিশ করে দেওয়ার জন্য জলের সেটাও হয়েছে। কিন্তু ওই সেই প্রতিমা বিসর্জন দেওয়া, ওটাই কিন্তু একটা, ওই যে বললাম প্রতিমার সামনে মা ওই ছোট ছোট ঠাকুরের নিরঞ্জন হয়। না না, বড় ঠাকুরও হয়, মানে বড় প্রতিমা হয়, থিমের নয় হয়। কিন্তু এই নিরঞ্জন হওয়ার মধ্যে না ভীষণ মন বেদনা, খারাপ। মেয়েটাকে ভাসিয়ে দেওয়া। মানে এখন তো দুর্গা শুধু মা নন, দুর্গা মেয়ে, বাড়ি আসা এবং
এটা মনোজ মিত্র একটা লেখায় পড়েছিলাম যে উনি সাতক্ষীরা অঞ্চলে বলছেন আমাদের প্রতিমাকে না কখনো ভাসানো হতো না গাছতলায়, এখন যেটা আবার গঙ্গা দূষণ ইত্যাদির জন্য হয়েছে, কিন্তু সেটা খুব একটা ইমোশনাল কারণে এটা করা হতো না। তা সত্যি তো মানে মেয়ে বলো মা বলো, তাছাড়া আবার বাড়ি নাকি? একদম না এখনো আছে, গোপাল ঠাকুর বিসর্জন করে না, শীতলা মাকে বিসর্জন না, করে না। আমি জানো তো আমার গাছের মনে হয় সামনে। পুজো না মানে সে আমি আচারনিষ্ঠ ভীরু নহি শাস্ত্র বাক্যে বাঁধা, শাস্ত্র টাস্ত্র বাইরে গিয়েও পুজোটাকে যদি আমরা একটা অন্যভাবে দেখি, হ্যাঁ বাঙালির তাহলে সব একটা মেনে মানে নেওয়া যায়। সাংঘাতিক অসম্ভব আবেগ, সাংঘাতিক আবেগ। তবে মানে পুরোহিত হিসেবে বলি, আমাদের যে মন্ত্রগুলি আছে ঠিক চক্ষুরদান প্রাণ প্রতিষ্ঠার আগে এবং বিসর্জনের পরে দিদি, আমরা যে এই যে আগেকার সে ওই কোন যুগ থেকে ঋষিরা বিশ্বাস করতেন যে আমাদের মধ্যে ঈশ্বর রয়েছেন, দুর্গা রয়েছেন, সব ঠাকুরই রয়েছেন, সুতরাং পুরোহিত কিন্তু নিজের অন্তর থেকে সেই শক্তি নিয়ে, না হলে পুরোহিতের কি ক্ষমতা প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুরদান করবার? আমরা তো অত্যন্ত সাধারণ মানুষ, নিজের অন্তর থেকে শক্তি নিয়ে সেইটি করা হয় এবং যেই ঘট বিসর্জন হয়ে যায় তখন পুরোহিত সেই শক্তিটা নিয়ে বলা হয় মন্ত্রে যে এবার তুমি আবার আমার অন্তরে প্রবেশ করো, মানে এই কটা দিনের জন্য তোমাকে বের করে রেখেছিলাম, আবার তুমি টুক করে আমার বুকের মধ্যে ডুবে যাও, আমার হৃদয়ের অন্তঃস্থিত হয়ে থাকো। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যেও আছে। আমরা যে প্রতিমাটা গড়ি তা আমি ঠাকুর হিসেবে করি না, মা। হ্যাঁ, মায়ের যদি আমাদের মধ্যে শক্তি সঞ্চয় না করাতেন, আমরা কিন্তু এই যে জল ঝড় বন্যা হয়ে যাচ্ছে চারিদিকে, আমরা সাজের অর্ডার দিয়েছি কিন্তু কোনো কিছু বাধা নিষেধ নেই, আমরা ঠিক টাইমে আমরা পুজো একদম মণ্ডপে পৌঁছে দিচ্ছি। আর এই একটা মানে এমন একটা বিজনেস না, অন্য বিজনেসের মতন মানে ইয়ে করলে হবে না, কারণ এইটা একটা ক্যালেন্ডারের নির্দিষ্ট দিন ধার্য হয়ে যায়। আমি যদি কোনো কিছু বানাতে দিই তাহলে কোনো অসুবিধার কথা জানালে 2 দিন বাদে আসবেন দিদি, কিন্তু আমরা সেটা পারবো না। আমাদের সেই পঞ্চমী, তৃতীয়া, চতুর্থী, এখন তো আবার উদ্বোধন লেগে গেছে সব পুজো মণ্ডপে, আমাদের মহালয়ার আগের থেকেই আরম্ভ হয়ে গেছে। এখন তোমাদের সময়টা কমে গেছে। কথা দিদি বলছেন, যখন মানে আমরা একটা বাচ্চাকে যখন মানুষ করি, আমার নেই আমি তাও বলছি, হ্যাঁ, যখন আমরা মানুষ করি ভূমিষ্ঠায় ওনারা, তখন তাকে যখন লালন পালন করে বড় করি, সেরকম কিন্তু আমাদের প্রতিমাকেও করতে হয় একদম। কোথায় যদি বড় প্রতিমা ধরছে না, আমাদের রাস্তায় রাখতে হয় প্যান্ডেল করে, এই বৃষ্টিতে ভিজছে কিনা একটু দেখতে করে, হ্যাঁ এই আঙুলটা গলে গেছে কিনা, মানে এই মানুষ করা জিনিসটাকে কিন্তু যখন আমি প্রথমে বিজনেস আমি খাটতাম ডেলিভারির সময়, কিন্তু এখন সেটা জানি মা যাচ্ছে আবার আসবে, এটা মনের মধ্যে ইয়ে হয়ে গেছে, একজনকে ওরকম বড় করবে, লালন পালন করবে। আর চক্ষুদানের কথা না, যখন আমাদের ঘরের স্টুডিওতে প্রতিমাটা তৈরি হচ্ছে, আমি জানি মায়ের প্রাণের সঞ্চয় আমাদের মানে স্টুডিও থেকেই হয়ে যাচ্ছে। তাই মায়ের মানে আস্তে আস্তে তৈরি করছো, তোমার হাতে তৈরি হচ্ছে কাটমা, তারপরে বাঁশ ফাটিয়ে একটা টেক্সচার হলো, তারপরে বিচালি বাঁধা, মা বিচালির মধ্যেই যেন স্বয়ং এসে যায়, তারপরে এই 1 মেটের মাটি মুখ বসিয়ে 2 মেটে, তারপরে পূর্ণ মানে মানে একটা মায়ের সঞ্চয় হয়ে গেল পূর্ণ ইয়ে। আচ্ছা, রথের সাথে কিভাবে যুক্ত? রথের সময় মানে অনেকে কাঠামো পুজো করতে আসে। আচ্ছা, সেদিন কাঠামো পুজোটা হয় রথের সাথে, মানে ওই যে খুঁটি পুজো হয়, কি রে খুঁটি পুজোটা কি? আচ্ছা, এইটা একেবারেই ছিল না, এটাও মানে রেজাল্ট অফ টাইম, চেঞ্জিং টাইমস। কিরকম? যে আসলে আমরা যে কোনো জিনিস ঘিরে একটা বেশ আনন্দ করবার একটা অদ্ভুত ইচ্ছে এবং প্রবণতা মানুষের আছে। তো সেই করতে করতে খুঁটিটা হচ্ছে ওই যে প্যান্ডেলটা তৈরি হবে মা দুর্গাকে কেন্দ্র করে, তার যে প্রধান বাঁশও বলবো না, একটা কাঠের খুব শক্ত মজবুত কাঠের যে প্রথম খুঁটিটা, সেইটাকে পুজো করে বসানো হয়। সেটা কখনোই মানে
চিরকাল নিরাড়ম্বর ভাবেই হয়ে এসেছে। এখন সেটাকে ঘিরে একটা হিউজ পুজো। এটা উৎসব। আমাকে শিল্পীদেরও ডাকে ওখানে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর আর আরেক দিক থেকে যদি ভাবি খুঁটিটাই তো ধরে রাখে, হ্যাঁ ওটাই তো আসল। ওটাই ধরে রাখে, হ্যাঁ, ওটাই না আসল। আমি ওটা তো দিদি তো মণ্ডপে বলেন ওই ইয়ে নিয়ম হয়, আছে। মণ্ডপের আর মূল খুঁটি। আরেকটা নিয়ম আছে যেটা টালিগঞ্জে আমাদের এইবার মানে একটা মানে পরিবারের পুজো ভালো জাঁকজমক করে হয়। বললো চাইনাদি ফোনে বললো আমাদের না খুঁটি পুজো হয়েছে, আমরা দিয়ে আসবো, তুমি কাকিমার পেছনে দিয়ে দিও মা দুর্গার। আমি ঠিক আছে। যখন বায়না করতে এলো দিয়ে গেল লাল কাপড় মুড়িয়ে মালা দিয়ে, আমরা ওই মা দুর্গা যখন হচ্ছে আমরা পিছনে দিয়ে দিয়েছি। আচ্ছা মানে ওই খুঁটিটাকে ব্যবহার করেছো যখন মানে বেঁধে দিয়েছি। বেঁধে দিয়েছো, ওইভাবেই হচ্ছে। আর মহালয়ার দিন সকালবেলা তো আমরা ছোটের থেকেই একদিন দোকানে যেতাম, ভোরবেলা ঠাকুর বেরোচ্ছে। এই আজকেও আমি একটা ঠাকুর ডেলিভারি দিয়েছি। বাহ। নয়নাদি তোমার কাছে মহালয়ার দিনটা কিরকম, কি স্পেশাল বলো? আমার সত্যি কথা বলতে কি যে ছোটবেলা থেকে মহালয়া না শুনলে মনে হতো না যে পুজো শুরু হয়েছে। একদম মানে অন্য সময় যত রাতেই ঘুমাই, দেরি করে উঠি, কিন্তু মহালয়ার দিন কেমন কেমন করে যেন ঘুমটা ঠিক ভেঙে যেত। প্রথম দিকটা শোনা হতো, মাঝখানটা একটু ঘুমিয়ে পড়তাম, আবার সেইভাবেই চলেছে। মানে মহালয়াটা আসলে খুব নস্টালজিয়া। সত্যি কথা বলতে কি মহালয়া একেবারেই পুরোপুরি নস্টালজিক ব্যাপার। যদি কখনো আমার আসতে দেরি হয়, মানে আমি ঢাকা থেকে আমার যে আসার ব্যাপারটা সেটা কখনো কখনো হয়তো মহালয়ার দিন বিকেল বেলা হয়ে যায়, তখন আমার খুব মনটা খারাপ হয় যে আমি এমনিতে তো পুজোতে তো আসছি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওই যে বাবা মা আমার বোন আমরা চারজনে মিলে যেখানেই থাকি না কেন এক জায়গায় এক খাটের উপর থুপু হয়ে বসে শোনা, ওই জিনিসটা খুব মিস করি। পরবর্তীতে আমার ছেলে হয়েছে যখন, সেও ওরকম ভাবে আসতো, এখন সেও বড় হয়ে গেছে, সে আর পারে না, চাকরির জন্য আসতেও পারে না ঠিক সময়। কাজেই ওই সময়কার মহালয়াটা সত্যি সত্যি একদম মনে হয় আবার ফেরত। এখন কটা বাড়িতে রেডিও আছে বলো তো? সব তো ফোনে ফোনেই মহালয়া শোনা যায়। এখন এই যে উর্মিমালাতি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, যে এখন তো সারা বছর তোমার যখন ইচ্ছে তুমি চালিয়ে মহালয়াটা শুনতে পাচ্ছো, গান শুনতে পাচ্ছো। মহালয়ার সময় টিভির প্রোগ্রাম গুলো ভোরবেলা 5টার সময় দয়া করে রেডিও শেষ হওয়ার পরে, অত ভোরবেলা হয় না, ওটা জাস্ট আবার ভাগ্যিস। আমি অবশ্য দেখি না, কিন্তু দেখি না মানে ওটা কোনো অভিমান না, বদলকে না না তাও না, নিশ্চয়ই একটা না রেশ একেবারে ওটা লিঙ্গার করুক একদম কিছুক্ষণ থাক। আচ্ছা নয়নাদি, ছোটবেলায় তো তোমার কলকাতাতেই কেটেছে, তারপর বাংলাদেশে কি বিয়ে হলো তোমার এখান থেকে? সেই গল্পটা বলো একটু, মানে বাংলাদেশে হঠাৎ করে বিয়ে, মানে সেটা কি তোমার কিভাবে বলো, সেই গল্পটা একটু শুরু করো। অ্যাকচুয়ালি আমি এখানে লেখাপড়া শেষ করার পরে আমি যে জবটা করতাম সেটা একটা সার্ভিস ডিরেক্টরি বের করার কাজ করেছিলাম। তো বাংলাদেশে একজন আমাকে সেই কাজটা ওখানে রেপ্লিকেট করার জন্য নিয়ে গেলেন। তো আমি প্রথমে ওখানে কিছুদিন কাজ করার পরে আবার আমার বাবাও গেলেন ওখানে, ওদেরই অনেকগুলো সিস্টার কনসার্ন ছিল, তার একটা কোম্পানি প্রেসিডেন্ট হয়ে। তো তখন বাবার আমি একই ফ্ল্যাটে থাকা শুরু করলাম। তো যেদিন আমাদের টেলিফোন আসলো সেই দিনকে মানে আমার হাজবেন্ডের যে একজন বন্ধুর নাম্বার, ওই নাম্বারটাই আমাদের দেওয়া হয়েছিল। তো ও হচ্ছে তার বন্ধুকে খুঁজতে আমাদের বাড়িতে ফোন করেছিল, ক্রস কানেকশন, ফোনটা ধরেছিলাম আমি। ব্যাপারটা তারপর ওই তো তারপরে মানে তারপর তো বাকিটা ভবিতব্য। ক্রস কানেকশন থেকে আলাপ, তারপর মানে আর ছাড়লো না আর কি, এইটাই হচ্ছে ব্যাপার। তুমিও ছাড়লে না আর ব্যাস, আমিও ছাড়লাম না, একবারে বিয়ে, কথাবার্তাটা বন্ধ হলো না। একদম। তবে এখন তোমার কি বেশিরভাগ সময় বাংলাদেশে, নাকি কিছুদিন বাংলাদেশ কিছুদিন কলকাতা? না, আমার তো কাজের জন্য বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় যেতে হয়। মানে আমি তো যখন যেখানে রেস্টুরেন্টে ফুড প্রমোশন করি সেখানেই যেতে হয়। যেমন পুজোর পরেই আমি আবার যাব নেপালে, মানে সেটা ইন্ডিয়াতে না। তো কাজেই ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতেও যাই, যখন ট্রেনিং করাই সেটার জন্যও যেতে হয়। কাজেই বাংলাদেশে আসলে থাকাটা যে
খুব মানে টানা হয় তা না, একদম। বাইরে অনেকেই যাওয়া হয়। গত বছরটা একটু কম হয়েছে বিভিন্ন কারণে, কিন্তু এমনিতে মোটামুটি সমান সমানই হয়ে যায় আর কি। একদম পুজোর আড্ডার মধ্যে প্রেমের গল্প, তাই তো? উর্মিমালাদি, পুজো মানেই তো প্রেম, বলো তুমি। উর্মিমালাদির কাছে প্রেমের কিন্তু অনেক গল্প আছে, তুমি বলো। পুজোর একটা খুব মিষ্টি কথা মনে পড়ে। মানে পুজোর সময় আমরা এক সময় ঠিক করেছিলাম, তখনও বিয়ে হয়নি, খুব স্বাভাবিক ভাবে, যে অন্য কারোর মুখ দেখবো না, নিজেদেরই মুখ দেখবো। আচ্ছা, সেটা কখনো সম্ভব? সকালে মা আছে, বাবা আছে, আমি তো একটা বিশেষ সময়ের জন্য একটা বিকেলে অনেক রকম ছলচা চুরি চুরি চামারি করে বেরোবো, তার আগে আমি কারোর মুখ দেখবো না, এরকম কি করে মানে এটা কেন হঠাৎ করে কেন মনে হচ্ছিল? ভালোবাসা না, তোমাকেই তোমাকেই হয় না, এটা দুজনে মিলে ঠিক হলো। তখন হতো একটা কাউন্টিং হতো, ঠাকুর দেখলাম কে কত সেটা না, কটা মুখ দেখেছি সকাল। এইটাই বলে পুজোর প্রেম। অপূর্ব। মানে যে যত কম অন্য মুখ দেখবে সে তত বেশি ভালোবাসে। আচ্ছা, বাহ, দারুণ কম্পিটিশন। ছেলেদের না হয় মুখ টুক না দেখলে চলে যায়, কিন্তু আমাদের তো হয় না। অবশ্যই দেখতেই হয়। আচ্ছা, সেরকম ভালো লাগতো অনেককেই? না না, সে মুখ না, সাইকেল যুবকরা জীবনে ছিল না এমন কথা বলবো না, তো মিথ্যে কথা বলতে পারছি না, কিন্তু সেগুলো না, মানে একটু আগেই গল্প করছিলাম ওর সঙ্গে, যে সেগুলোই অন্যরকম কিছু না। ওই পাশ দিয়ে কেউ চলে গেল, আরেকটা অদ্ভুত ছিল তখন, ওই নারী ও পুরুষ ঠাকুর দেখার আলাদা লাইন দড়ি বেঁধে দেয়া হতো। তা আমার তো আবার দাদারাই সব ছিল। আচ্ছা, স্কুলের বাইরে না আমার মেয়ে বন্ধু কমই ছিল, কারণ ওদের বন্ধুরাই আমাদের বন্ধু, এরকম। সে আমরা দল বেঁধে ঠাকুর দেখতে যেতাম। কেউ কেউ আর কি, মানে এত বেশি কি বলবো, গার্জেনই বলি আমি, সেও মানে আমি যেখান দিয়ে যেতাম সেটার পাশ দিয়ে যেত, আচ্ছা কোন রকমে হারিয়ে না যাই। আমরা নারী পুরুষ, মানে আমার 11 বছরের নারী আমি, সে 10 বছর কি 12 বছরের পুরুষ, কিন্তু আসতে দেবে না তো, তখন ওইভাবে যাও। আরেকটা খুব মজার কথা পুজোয় মনে পড়ে, আমি আমার নিজের নাম প্রথম মাইক্রোফোনে শুনি কিন্তু পুজোর সময়। বলো সেই অভিজ্ঞতা। গিরিশ পার্কে বিশাল বড় দুর্গাপুজো হতো উত্তর কলকাতার। তা গিরিশ পার্কে ওরকম একবার ঠাকুর দেখতে গেছি, আমার যে ওপরের দাদা বুয়া সে আর নেই, তা বুয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই আমার বাহিনীর মধ্যে ওই সজল শ্যামল খোকন বুয়া আমি এরকম যাচ্ছি আর কি, যেতে বুয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অনুসন্ধান অফিস একটা থাকতো, সেখানে গিয়ে বলা হলো যে এরকম প্রদীপ চ্যাটার্জি, ডাকনাম বুয়া, তাকে উর্মিমালা চ্যাটার্জি খোঁজ করছে, আপনি এক্ষুনি অনুসন্ধান চলে আসুন। এই প্রথম নিজের নাম মাইক্রোফোনে শুনেছিলাম। অসাধারণ একটা স্মৃতি না? সেই বুয়া ফিরে এলো, তারপরের বুয়া যে চলে যায় সেটা আর ফেরা হয়নি। সেটা আমার 1 বছরের বড় দাদা, নাম ধরেই ডাকতাম, দাদা টাদা বলতাম না। এইসব মজা ছিল। আর আমাদের বাড়িও একটু ব্যতিক্রমী ছিল, ব্যতিক্রমী ইন দ্য সেন্স পুজোয় যে জামা কিনতেই হবে নতুন, এটা প্রথা ছিল না। আচ্ছা, তার একটা যুক্তি আমার বাবার ছিল যে কোনো কিছু অভ্যেস করতে নেই, এরকম কোনো সময় তো আসতে পারে যেবার আমি দিতে পারলুম না, নিশ্চয়ই, কিন্তু ছোটদের তো তাতে মন খারাপ হবে। কি সুন্দর শিক্ষা। হ্যাঁ, এই যে ওয়েস্ট নট ওয়ান্ট নট, এবং এই যে তুমি যেটা বললে যে তোমার ঠাকুমা পাড়া এদের নিয়ে একসঙ্গে মিলে মজা করা, তুমি কিন্তু এই একলা সন্তান। এখন আমরা শুনি তো একলা সন্তান যারা তারা কাউকে কিছু দিতে শেখে না, কারণ তাদের তো দিতে শেখানো হয় না, টিফিনটা এমন করে খাওয়ানো শেখানো হয়। এই যে আমি আজকে এনেছি, তোর কি আছে রে, এই যে আমার একটা লুচি দিবি, তুই আমার ওইটা দিবি, এই যে একটা মজা করে আমাদের টিফিন খাওয়া দাওয়া বাড়ি থেকেই তো শিখিয়েছিল। তো আমার বোন অনেক ছোট, তো আমরা 3 ভাই বোনে অনেক দিন ছিল। তারপর যখন বোন এলো 4 ভাই বোন হলো, একটা ক্যাডবেরি কত বড় বলতো, কিন্তু কোনোদিন একটা পুরো খাইনি, ঠিক 3টে ভেঙে ভেঙে ভাগ করে এনেছে। এই যে এগুলো কি আমাদের বলেছিল এরকম করতে হবে না, এটা জীবনই শিখিয়ে দিয়েছে, এটা জীবন শিখিয়ে দিয়েছিল। এবং এখনো সেটা চলছে, ডেফিনেটলি এখনো। আমি তো মোটামুটি একলা বাড়ির একলা মেয়ে ছিল, আমার তো 51 পরিবারে বিয়ে হয়েছিল, আজও আমরা একলা থাকি না। মানে আমার যে আমার জগন্নাথের জ্যাঠামশাইয়ের ছেলে, মানে পক্ষে,
সবাই জিজ্ঞেস করে ও আপনারা আপন নন। তা এই যে শিক্ষাগুলো, এটার মধ্যে কি আমাদের ভালো লাগা, মায়ের সঙ্গে কি আমাদের অমত হয়নি? নিশ্চয়ই। মায়ের সঙ্গে কি আমাদের খারাপ লাগা হয়নি? কিন্তু সেটা কি কখনো প্রাত্যহিকতা এত বড় হয়ে যায় যে আমি তোর দিকে তাকাবো না, মুখ দেখাবো না, কথা বলবো না? আজই সকালে তাড়াহুড়ো করে বেরোতে আমার যা আমাকে অনেক প্রশ্ন করছিল, আমি ওকে খুব বকেছি, আমি বলতে পারছি না, কাল তুই দেখবি। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে এই শোন, তোর সঙ্গে খুব খারাপ করে কথা বলেছি, রাগ করিস না। ও বললো তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এই যে হয়ে গেল। এটা আমারও বলা হয়নি যে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। অবশ্য শুধু উর্মিমালা দিকে কেন বলবো, নন্দিনী দিকে, নন্দিনী দিকে খুব সুন্দর সাজে। আপনিও ও আচ্ছা, সবাই হ্যাঁ সেটা আমরা নয়না বলছি দি। না, এত ভালো সেজেছে। চায়না দি সকলকেই সকলের মতো বিশেষ দিন একটা, আজকে তো সবাই নিশ্চয়ই। একটু আলাদা। মহারাতের। আচ্ছা, বিশেষ দিনে তোমার কোনো কবিতা শুনবো না? এই রে বলো একটা কবিতা শোনাও। ওরম করে বলিস হ্যাঁ, না। একটা শোনো। যেটা আমি আজকাল খুব বলছি, মানে এটা শুনে শুনে মুখস্থ। বলো। তোমাকে কি দেব উপহার, স্মৃতিটুকু সকালবেলা, তাই নিয়ে তুমি খুশি হবে? হবে না, কি আর করি তবে? বিকেলে কেমন করে বলো, এনে দি রোদ ছলমল, তার চেয়ে আমাকেই নাও, থরো থরো দুহাত বাড়াও, নিয়ে যাও তোমার সকালে কামরাঙা ডালিমের ডালে। তোমাকে কি দেব উপহার, স্মৃতিটুকু সকালবেলা। ও বাহ, ভালো। আচ্ছা উর্মিমালা দি, জগন্নাথদার সঙ্গে প্রথম পুজো মনে আছে? মনে আছে। বলো একটু। টিনের কিরকম? তলোয়ার দেখবো বলে রংমহলে গিয়েছিলাম। রংমহল তো হল এখন উঠে গেছে, শ্যামবাজারের থিয়েটার পাড়াটা আর নেই। গিয়েছিলাম, আমার কাছে টিকিটটা ছিল, কোথায় পড়ে গিয়েছিল টিকিটটা, এ বাবা, এবং আমাদের কাছে না এত এক্সট্রা টাকা ছিল না যে থাকতো আবার না। টিকিট কেটে দেখতে পারি। তারপর? খুব অপরাধ বোধ হয়েছিল, খুব মন খারাপ হয়েছিল, কিন্তু কি আর করবো, তারপরের বাকি সময়টা নিজেরা গপ্প করে রাস্তায় ঘুরে ঘুরে কাটালো। ও কিন্তু এইটার একটা সেটার একটা আলাদা আলাদা, কিন্তু ড্যামেজটা না হ্যাঁ। আর কিরকম একটা আমার কাছেই ছিল, তো মানে একটা সেই কষ্টটা ভুলতে পারো না। এখন দেখ পারিনি। মনে পড়লো, মনে সেই পড়লো। কবেকার কোনো আনন্দের কথা মনে পড়লো না, কিন্তু সত্যি সেটা মনে আছে। এটা 54 বছর আগেকার কথা। কি সুন্দর, বাহ। এত বছর? এত বছর জীবনটাই কেটে গেল। এক সময় ভাবতাম ও বাড়িতে কতদিন ছিলুম আর এই বাড়িতে কতদিন হ্যাঁ আছি। তাই তো, আমাদের তো এই দেখো। বাড়িতেই বেশি থাকা হয়ে গেল। দেখো এখন কিছুক্ষণ আগে হ্যাঁ গল্প করতে করতে উর্মিমালা দি বলছিল যে মেয়েদের কি কোনো বাড়ি হয় না, মানে মেয়েদের তো একটা বাড়ি, মানে এই যে বাপের বাড়ি, তারপরে এই যে শ্বশুর বাড়ি। ইভেন আমরা যখন মা আসেন তখন বলি যে বাপের বাড়ি আসছেন শ্বশুর বাড়ি থেকে। আর বাবার বাড়ির চেয়ে না বাপের বাড়িটা বেশি আদর আছে সভ্যতার মধ্যে। একটু একদম। আনসফিস্টিকেটেড, হ্যাঁ, কিন্তু বাপকে তো আর বাবাকে তো বাপ বলি না, কিন্তু না। বাপের বাড়ি বলার মধ্যে না খুব একটা আদর আছে। আদর আছে। ভেবে দেখ। ঠিক। হ্যাঁ, কিন্তু এই যে ধরো এখন তো সময় পাল্টেছে, হুম। এখন কি আমরা মানে মেয়েদের কি নিজস্ব তাহলে কোনো বাড়ি নেই? তুমি কি বলবে? না না, মেয়েদের তো নিজস্ব বাড়ি আছে, এটা অদ্ভুত অদ্ভুত সব নিয়ম আছে আসলে। এই কেউ মারা গেলে, শ্বশুর শাশুড়ি মারা গেলে কৃচ্ছ সাধন বউরাও করে, কিন্তু কি একটা কালস্যও ছয়, সেটা নাকি বউদের নেই, সেটা নাকি ছেলেদের। আমার এর সঙ্গে অনেক আপত্তি আছে, এসব জোর করে দূর করে রাখা। তুমি নিয়মটা বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, না এটা ব্যাপারটাই হচ্ছে সময়ে, এক একটা ইতিহাসে এক একটা সময়ে যে গেছে, সেই সময়ে যে ওই সময়কার সামাজিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর উপর নির্ভর করে ওই নিয়ম। কিন্তু নন্দিনী, আমার সম্প্রতি আমার মেয়ের শাশুড়ি মা গত বছর মারা গেলেন, ওর বাড়িতেও ব্যাঙ্গালোরে থাকে, অন্নপূর্ণা পুজো করে। তা ও বললো ওর বর তো করতে পারবে না, ও করবে। ওখানকার কোনো পুরোহিত সম্মত হলেন না। আমি জানি। বললেন না, কেন? হলেন না। এই মানে- দেশকালের সঙ্গে সঙ্গে, ধরো সময়ের সঙ্গে সঙ্গে কারুর কারুর রিজিডিটি, যেমন শারদামণি কোন কালে বলে গিয়েছিলেন তবে যে রজস্বলা বলে কোনো ব্যাপার বলো। নেই, এটা একটা স্বাভাবিক ঘটনা। নিশ্চয়ই। তাই নিয়ে আজও তোমরা দেখো না কত দ্বন্দ্ব, মানে কত কথা দ্বন্দ্ব। বলতে হচ্ছে আমাকে কত কথা বলতে হচ্ছে তোমাকে এটাকে সত্যি। ভাঙার জন্য। হ্যাঁ। আর মানুষ অধিকাংশ মেনে নিচ্ছে, না হলে আমাদের এত কাজ আসে কি হ্যাঁ, করে? নিশ্চয়ই মেনে নিচ্ছে। আমরা তো শুভমাস্তুর সবাই মেয়ে, এবং বহু মেয়ে ছোট,
তারা কি সেই দিন অনেকেরই তো হতেই পারে, এটা খুব স্বাভাবিক। এটা তো একটা স্বাভাবিক এটা তো ঘটনা। স্বাভাবিক। মানে তারপরে আমাদের পৌরোহিত্য ছোটবেলা বন্ধ। মায়েরা যেমন বলতেন যে ধরো বললাম যে আজকে স্কুলে যাবো না, মা বলতেন কেন স্কুলে যাবে না, বাট একটা স্বাভাবিক ঘটনা। একদম একদমই তাই। রোজকার যা যা তোমার প্রয়োজন হয় তার মতো ওইটা স্বাভাবিক ঘটনা। সেই। স্কুলে এই যে স্বাভাবিকতার শিক্ষাও কিন্তু পরিবার থেকে আসে। অবশ্যই। ছেলে হবে না মেয়ে হবে বলে জ্যোতিষী দেখিয়ে মাথা ঠুকে এইটাকেও ভাবে না যে আমার একটা সুস্থ একদম স্বাভাবিক সুস্থ একটা বাচ্চাটাই বাচ্চা হোক, সবচেয়ে একটা বেশি সন্তান। তারপরে আমি ঠিক করবো সে আমার স্বর্গে বাতি দেবে কি দেবে না। আর মেয়েরা বাতি দিতে পারবে না, শুধু ছেলেরাই দিতে পারবে। হ্যাঁ, সেটা আমি তো যেমন আরেক জানো তো কথা। পূর্বপুরুষদের জল দেয় বিশ্বাস করি না, পূর্ব নারীদের উপরই। তা না থাকলে আজকে তোমার অস্তিত্ব কি? তা না থাকলে এই যে বড় বড় একেবারে। কথা বলছি এখানে বসে, তারাই তো পথ দেখিয়েছে। নিশ্চয়ই। আমরা তো একটা পথের অনুসারী। আমি যখন অন্নপ্রাশন পৌরোহিত্য করি অন্নপ্রাশনে, তখন কিন্তু ওই পূর্বপুরুষদের একটা জায়গা থাকে, সেখানে অবশ্যই যে স্বর্গতা যারা হ্যাঁ দুই নিশ্চয়ই, পরিবারেরই, মানে শুধু বাবার পরিবার না, মায়ের পরিবারেও, 100 বার। হ্যাঁ, সেখানে অবশ্যই আমি সেটা মেনশন করি। এটা তো করতেই হবে, আমাদের ডিউটি। আর তুমি যে বলছিলে পারলৌকিক এই ব্যাপারে, সত্যি আমার বাবা 2022 সালে চলে গেলেন এবং তার শ্রাদ্ধকর্ম তো আমি নিজেই করেছি, সবটাই আমারই করা। সুতরাং সেই বছর আমি কিন্তু 66 পল্লীতে দুর্গাপুজো করেছি, কালী পুজো করেছি। এটা পারিপার্শ্বিক ঔদার্যের একটা উদাহরণ। 66 পল্লী কিন্তু আমায় না Definitely. বলেনি, মানে হ্যাটস অফ টু দেম। এটাই তো যে বলছি একটা ওরা- পারিপার্শ্বিক এই- ঔদার্য। এটাই স্বাভাবিক হওয়া উচিত। উচিত, এটাই তো কিন্তু হওয়া আমরা উচিত। সেটাকে ঔদার্য মনে করছি, এই কয়েক- জায়গাটা দিতেই কষ্ট। এই একেবারে। হ্যাঁ। কয়েকদিন আগে শুনলাম একটি মেয়ে কোভিড এর সময়, বা ছেলে মানুষ মেয়ে, তার হাজবেন্ড 3 দিনের জ্বরে মারা গেছে। আহা। তারপরে সেদিন বললো যে দিদি আমার দাদা বাবা জ্যাঠারা পত্রিকা দেখে সম্বন্ধ করে আমার আবার বিয়ে দিয়েছেন, ক্লাসে আমি একটু সবার জন্য মিষ্টি নিয়ে আসবো। তার মধ্যে আমি বললাম, তুমি বলছে আর জানেন তো আমার শ্বশুর মশাই আমায় সম্প্রদান করেছেন। আমি বিলিভ মি আমার খুব চোখে ভালো জল লাগলো। এসে গেল। আহা। যে সেই বলছিল না আমাদের দেশে হবে সেই ছেলে কবে, একদম। কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আহা। তিনি মানে একটা প্রান্তিক মানুষই তো। এবং তারপরে মেয়েটি এসে আমি ভাবি কত কম দিনে ভালোবাসা কিরম হয়। তারপরে আমাকে বলছে আমার যিনি চলে গেছেন তিনি তো আমার জীবনে থাকবেন না, তুমি এত গিল্ট ফিল করছো কেন, মানে এর চেয়ে ভালো খবর হতে পারে না। তা তখন বলছি কি ছবিটা দেখে, আমি ছবি দেখাও জামাইয়ের, তারপরে ছবি দেখাও, একটু তো চুল কম। বলছি কিরম ভালোবাসে কদিন, এই বলছে আসলে না চুল কমটার জন্য ওকে দেখে একটু মনে হচ্ছে বয়স বেশি। ও মা। আসলে না, আমি বলেছি চুল কম টম বলবে না, বলবে প্রাকৃতিক বিপর্যয়। এটা দারুণ। কিন্তু দেখো কি ছোট্ট সময়ে কি একটা একদম। অদ্ভুত ভালোবাসা। কি সুন্দর ভালো একদম। লাগা, হ্যাঁ। এই ব্যাপারটাই খুব ভালো লাগে। একদম। আচ্ছা চায়নাদি, তোমার এই যে ধরো কাজে আসা, সেটা কি বাবার হাত ধরেই, মানে ছোটবেলা হ্যাঁ, থেকে একদম। বাবাকে দেখে শিখেছো কিভাবে? বাবা প্রতিমাও তৈরি করতেন, তারপরে তার ফাঁকে ফাঁকে মানে সরার মধ্যে লক্ষ্মী নারায়ণ, মা দুর্গা, মা লক্ষ্মী আঁকতেন। ওই আউটলাইন দিয়ে কোনো সময় বাড়িতে গেছে, আমি এসে তুলিটা দিয়ে বুলিয়ে দিল। লাইন গুলো মানে ভর্তি করেছি। হ্যাঁ। তা বাবা কিন্তু বকেননি, হুম, কিন্তু বুঝতে পেরেছিলেন যে আমার ইচ্ছা আছে পুরোপুরি। হুম, হ্যাঁ, তারপর কারিগররা ছুটি হয়ে গেছে, এই তুলি দিয়ে হাতের রেখা গোনো, পায়ের আলতা পরানো, ওগুলো করতাম। ওগুলো তুমি করো। হ্যাঁ। তারপরে কিন্তু আগের এই নিয়মটা কিন্তু আমি আসার পর কিন্তু ইয়ে হয়েছে, মেয়েরা কিন্তু ওই অনেকের বাড়িতে আপত্তি ছিল মেয়েরা কেন ঠাকুর বানাবে। আচ্ছা। হুম। হুম, তারপরে আমার বাবা পাড়াতেও যে মেয়ে এত পুরুষ মানুষ, তার মধ্যে একটা মেয়েকে কেন নিয়ে আসবে এইরকম। হুম, হুম, হ্যাঁ, কিন্তু আমার মা বলেছেন মেয়েরা এখন সবকিছু করছে, পাইলট হচ্ছে, তারপরে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, মেয়ে কেন পারবে না। হুম, হুম, এটা তো বাবার বিজনেস। হুম, হুম। আমার ছোটদা আর আমার মা মানে না মানে খুব তোমার পাশে দাঁড়িয়েছিল হ্যাঁ মানে মন একদম। হ্যাঁ হ্যাঁ। আর আমারও খুব একটা ইয়ে ছিল যে আমি শিখবো, আমাকে তো হাতে ধরে কেউ শেখানো ছিল না। কিন্তু ওই কারিগররা যখন মুখের মাটিটা তৈরি করছে, মুখের মাটিটা একরকম মাটি দিয়ে হয় না, বেলে মাটি আর এঁটেল মাটি মানে চিকে মাটি মানে তৈরি করতে হয়, আচ্ছা। কোন ভাগটা বেশি দিতে হয়
বেলে মাটি, ভাগ রয়েছে হ্যাঁ বেলে মাটির ভাগটা পুরো বেশি, সায়েন্স। এঁটেল মাটিটা কম। একেবারে আচ্ছা হ্যাঁ, তার মানে মুখটা উঠবে, মুখটাই আসল মায়ের। এবার মাটিটা তৈরি করলে তো হবে না, ডাইসের মধ্যে কিভাবে মাটি দিতে হবে, তারপরে আবার তুষ মাটি, ওই যে ভাতের খোসা, ওইগুলো এঁটেল মাটির সঙ্গে মিশাতে হয়, মানে টাইট হবে বলে, সেইটা তার মধ্যে দিয়া, তার উপরে আমাদের মাথার আকৃতি করা সে ছাঁচের মধ্যে, সেইগুলো তোলা। মানে আমি সকাল 8টার থেকে ডিউটি হতো, তা আমি 8টা বাজে 10 মিনিট আগে ওখানে হাজির হতাম। আচ্ছা, আর পুরোটাই তোমার বাবার কাছ থেকে শেখা, মানে বাবাকে দেখে দেখে হ্যাঁ, শিখেছো? বাবা দেখে দেখে শিখেছি। আর বাবা যেগুলো জানতাম না, মানে ওরা কি করছে সেইটা দেখতাম, দেখতে। আমাকে তো শেখাবে না। আগেকার মানুষের ধারণা ছিল মেয়ে করবে কেন, মানে আমরা করবো এইটা। তা আমাকে পরিচয়ও কেউ করে দিবার ছিল না। যখন ওই কাস্টমাররা আসতো না, তখন মানে আমি এসে সামনে দোকানেই থাকতাম, সামনে এসে দাঁড়াতাম, তখন বলতো এই মেয়েটি কে, তখন ওই স্টাফেরা বলতো এটা হেমন্তবাবুর ছোট মেয়ে। আচ্ছা, হ্যাঁ, তারপরে পুরোপুরি বাবার কাজটার দায়িত্ব কবে থেকে নিলে? ওই বাবা যে বছর 94 সালে মারা গেছেন, আচ্ছা, চলে গেলেন তারপরে? সেই বছর থেকেই আমি ওই কাজে একদম, তখন আমার এই মানে সেই বছরেই ইন্টারভিউ আরম্ভ হয়েছে। আমি যে না দেবো না, আমি তো কিছু জানি না, না আমি একটা বিল করুন, হ্যাঁ তখন তুমি বলতো তুমি একটা বিল করো না, আমরা একটা ছবি নেবো। আচ্ছা, মানে এইরকম করে তিল তিল করে আমার পরিচয়টা হয়েছে। একদম পরিচয়টা তো হওয়ারই ছিল, কারণ তুমি এত সুন্দর মূর্তি করো, এত সুন্দর কাজ করো, মানে যে কোনো শিল্পের তো একটা কদর আছে। নন্দিনী দি, তুমি কি বলবে? অবশ্যই, শিল্পের তো কদর আর সবসময় যখন থাকে। আমি বিজনেসে নামি, সেই বছর তো বাবা প্রতিমা করেই মানে 1 মাস আগে মারা যান, তখন মানে সবাইকে টাকা দেবার পর মানে 3000 টাকা ছিল, ওই 3000 টাকা নিয়েই আমি বিজনেসে আরম্ভ করি, শুরু করেছিলে। আর তারপর সেখান থেকে এখন হ্যাঁ। তো লম্বা দৌড়। এখন মানে এখন সেটা গল্প কথার মতন মনে হয় মনে হয়। যে 3000 টাকা তো এখন কিছু না, এখন জিনিসের দাম বেড়েছে, তারপরে সংসারেও অনেক খরচা আছে মায়ের, আমার সব মানে মোটামুটি বেশি এখন। আর যে যখন মানে অনেকেই বলেছে যে পুরুষ মানুষরাই বিজনেস করতে পারছে না, দিনের দায় দোকান বিক্রি করছে, মেয়ে হয়ে কদিন করবে, সেটা এখনো শুনতে হয় না তখন বলে শুনতে হতো। ছোটদা আছেন তোমার সঙ্গে এখনো? হ্যাঁ, আমাদের এই কুমারটুলিতে নেই, ওরা বড়নগরে থাকে, আচ্ছা আসা যাওয়া করে। আচ্ছা, মা মানে আছেন, উনি মূর্তি তৈরি উনি করেন? মূর্তি করেন? না 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 না, আচ্ছা, না। আচ্ছা। আচ্ছা, তুমি তুমি বাবার এক- কাজটা আও, করো। হ্যাঁ মা। একদম। কি ভালো। বাবার দুর্গা ব্যবসাটা পুজোটা তো পুরোপুরি শিল্পেরই একটা একদম। বিরাট আর্ট ফর্ম। ঠিক। মানে সত্যি কথা বলতে পৌরোহিত্য, আমার পৌরোহিত্যটাও একটা আর্ট ফর্মে নিশ্চয়, নিয়ে গেছি। নিশ্চয়। আমি থিয়েটারের মানুষ, আমি লোকের কাছে পৌঁছতে পছন্দ করি, সুতরাং কিভাবে মানুষের কাছে পৌঁছবো সেটা যদি খুব সহজ প্রক্রিয়ায় এবং উইথ মিউজিক পৌঁছানো যায়, তাহলে মানুষের হৃদয় স্পর্শ করে অনেক বেশি। আমরা থিয়েটারের গান গাই, থিয়েটারে যা করি তার মধ্যেও একটা স্কেল থাকে, একটা সুর থাকে, একটা লয় থাকে। মিউজিক একটা খুব বড় জিনিস। তো নানান রকম ভাবে দুর্গাপুজোতেও দেখবে সব জায়গা, সব ডিপার্টমেন্ট গুলোই এক একটা আর্ট ফর্ম, মারাত্মক ভাবে আর্ট ফর্ম, একদম একটা সেলিব্রেশন অফ আর্ট। একদম, মানে উৎসব মানে সব দিক দিয়ে উৎসব। এটা। একেবারে। আচ্ছা নন্দিনী দি, অনেকক্ষণ আমাদের আড্ডা হয়েছে, তোমার কোনো কবিতা শোনা হয়নি। একটা এনেছি, এনেছো, চলো শোনাও। এটা তোমার কাছে তো খুব প্রিয়। অসংখ্য, এবারে তার মধ্যে কোনটা শোনাবে সেটা বল। এইটা এবারে দুর্গাপুজোয় আমি পুজোর সময়ও কবিতা বলি, তো এবারে এইটা সংযোজন করেছি, আচ্ছা, কারণ খুব সময়টা আরো অস্থিরতাটা যেন আরো বেড়েছে গত 2-1 বছর, বিশেষ করে গত বছরটা থেকে মনের অস্থিরতা, সামাজিক অস্থিরতা, আমাদের কষ্টের অস্থিরতা, এগুলো থেকে পরিত্রাণ ঠিক পথ খুঁজে পাচ্ছি না। তো কাজী নজরুল ইসলামের আনন্দময়ীর আগমনে অসম্ভব প্রাসঙ্গিক মনে হলো। চলো। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী? মাদিগুলোর আদি দোষ ওই অহিংসা বল নাকি নাকি, খাঁড়ায় কেটে কর্মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি। ঢাল তরবার আনমা সমর, অমর হবার মন্ত্র শেখা, মাদিগুলোয় কর্মা পুরুষ, রক্ত দেমা রক্ত দেখা।
তুই একা আয় পাগলি বেটি, তাথই তাথই নৃত্য করে, রক্ত তৃষার মেয়ে ভোখাহুর কাঁদন কেতন কণ্ঠে ধরে। অনেক পাঁঠা মোষ খেয়েছিস, রাক্ষসী তোর যায়নি ক্ষুধা, আয় পাশানি এবার নিবি আপন ছেলের রক্ত সুধা। দুর্বলের বলি দিয়ে ভীরুর এ হীন শক্তি পূজা দূর করে দে, বলমা ছেলের রক্ত মাগে দশভুজা। मैं भूखा हूँ माई বলে, আয় এবার আনন্দময়ী, কৈলাস হতে গিরিরানীর মা দুলালি কন্যা ওই। সব এই হচ্ছে কবি না, সুন্দর, সত্যদ্রষ্টা, কত Absolutely. বছর আগে লিখেছেন। একদম শুরু যখন করলে মনে হলো বর্তমানটাকে দেখে। একেবারে যখন সন্ধি পুজো শুরু করি দিদি, আমি কিন্তু নজরুল গীতি দিয়ে শুরু করি, চামুন্ডার গান, চণ্ডীর গান দিয়ে শুরু করি। কাজী নজরুল ইসলাম আমাদের দেবদেবীদের নিয়ে যে কি অসংখ্য সুন্দর সুন্দর গান লিখে গেছেন, সেগুলো পুজো বলে আমার মনে হয়। অথচ আমাদের এখানে এখন কি বিভাজন, আমরা কেন বিভাজন করি? আমরা ভাবতেই পারি না। শুনেছি ঠাকুরের ওই চুল যারা তৈরি করেন তারা অহিন্দু, মুসলমান। চাইনা হ্যাঁ, বলতে তুমি তো পারবে আরো ভালো সেটা। বলতে হ্যাঁ পারবে। একদম। একেবারে। অথচ মানে তারা কি কত বড় অসভ্যতা। শিল্পী। কিন্তু ওদের অসভ্যতা। ওদের ছাড়াও কিন্তু আমাদের প্রতিমা তৈরি হবে হবে না। এইটা মনে থেকে দূর হচ্ছে না কেন মানুষের? দূর এটা আমি হচ্ছে বুঝতে না, পারি না। ছিল না মনে, ডেকে ডেকে আনা হচ্ছে, ডেকে আনা হচ্ছে, ডেকে ডেকে exactly. আনা হচ্ছে, আমাদের ছিল না। জানো, একজন আমাকে জিজ্ঞেস করেছিল, অসংখ্য স্বাভাবিকভাবে ইন্টারভিউ তো হয়েছে, বিশেষ করে ৬৬ পল্লীতে যখন প্রথম বারোয়ারি পুজোয় মেয়েরা দুর্গা পুজো করছে, মানে মানুষের মনের মধ্যে প্রশ্নর তো শেষ নেই একেবারে। তো সেখানে একজন বলেছেন যে আমরা তো গান ছাড়া পুজো করতে পারি না, তো আমরা প্রচুর রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করি। আপনি আপনি রবি ঠাকুরের গান দুর্গাপূজায় ব্যবহার করলেন, বিয়ে টিয়েতে করতেন, সেটা একটা মেনে নেওয়া গিয়েছিল। তিনি হ্যাঁ? ব্রাহ্ম উনি ছিলেন। তো ব্রাহ্ম ছিলেন। ব্রাহ্ম ছিলেন। আহা, আমি তখন বললাম, জ্ঞান "এ বাবা, ওনার। তাহলে কি হবে? আমি তো সন্ধি পুজোয় কাজী নজরুল ইসলামের গান ব্যবহার করি।" মানে অদ্ভুত মানুষের মানে আমি ভাবতে পারি না মানে এটা। এটা না কাউকে তুমি বলে এটাকে পাল্টাতে কিন্তু পারবে না। বলতে হবে, কিন্তু বলতে হবে, কিন্তু থামা মানে যাবে না। এমন একটা আবহ মানে তৈরি করা হয় এখন, এমন জায়গায় এসে পৌঁছেছে যে এটাকেই একটা মানে আগে বলা হয় যে এটাকেই একটা ঢাল করে এটাকে নিয়েই এগোতে হবে, এটাই সবাই ভাবছেন, এভাবেই সবাই যেতে হবে। মানে আমি এখানে কোনো মানে আড্ডায় কোনো রাজনীতির না, না, না। আলোচনা, ধর্ম বিতর্কের মানে আলোচনায় যেতে কিন্তু চাইছি না। নয়, ধর্ম যাবে সংকারবে করিবে আহ্বান, হ্যাঁ, হ্যাঁ। নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। প্রাণ, তো রবীন্দ্রনাথের বলা। হ্যাঁ, কাজেই ধর্ম কথাটার মানেটা তো অন্যরকম হয়ে যাচ্ছে। আমি কিছু বিশ্বাস ধারণ করি এবং সেটা উৎসব কখনোই হতে পারে না যদি সেই উৎসবে সবাই মিলে সামিল না হয়। না হয়, absolutely. কখনোই হতো না, কারুরই না। বড়দিনটা বড়দিন হতোই না যদি সেটা ছোট দিনের মতো করে রাখা হতো। কি সুন্দর। যখন আমাদের মানে পালেদেরই বলতো পটুয়া পাড়া বা কুমোর, হ্যাঁ আমি একদিন বলেছি যে এটা তো ঠিক হচ্ছে না, পটুয়া পাড়া না, এটা কুমারটুলি। আর বলুন শিল্পী, নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা যদি প্রতিমাটা তৈরি না করি, হ্যাঁ আমাকে দিয়ে বলছি যে আমি যদি তৈরি না করি তাহলে তো পুজো হবে না। এত বড় একটা দুর্গা পুজো বিশ্বের একটা দরবারে চলে গেছে, সেইটা মানুষ কত উপার্জন করছে এই পুজো নিয়ে। নিশ্চয়ই। না, এমনিও ধরো যারা অভিনয় করতো তাদের নট বলা হতো। হ্যাঁ। নট মানে এনওটি নট, বা নট মানে তাই মান সম্মান ছিলই না সেরকম। মেয়েদের, মেয়েরা তো বিশেষ পল্লী থেকে এসে, হ্যাঁ, কিন্তু সেরকম কজন অভিনেত্রী, exactly. বিনোদিনী কিন্তু কোথাকার। আমি এই কাজ করে আমি বিভিন্ন জায়গা থেকে মানে পুরস্কার পেয়েছি। হ্যাঁ, রাজ্যপালের মানুষের থেকে পুরস্কার সম্মানটাই তো পেয়েছি আমি। পেয়েছো। সম্মান আর একেবারে। চীনেতেও আমাকে ভারত সরকার পাঠিয়েছিল 9 দিনের জন্য। মানে সারা বিশ্বের লোকে ওই মানে বাইরেকারই সব এসেছিল, আমাকে এখান থেকে ওরা তুমি গেছিলে। আমাকে কলা মন্দিরে ইনভাইট করে নিজেরা, পরের দিন মানে এখান থেকে এয়ারপোর্টে ছেড়ে দিল ওনারা, একদম আমাকে সসম্মানে একদম সংবর্ধনা। একদম। এগুলোই তো অর্জন একটা আমার মানুষের জীবনে। একটা দুমাসে দিয়েছিল এবং কাদের জন্য? কথা বলতে যাতে পারবো কথা না। বলাতে তোমার বা হ্যাঁ। বুঝতে যাতে হ্যাঁ, সমস্যা না একদম হয়। 9 দিন আমার দুর্গা
ওখানকার মিউজিয়ামে রেখেছে। একদম, মানে যে কষ্টটা করেছো আমি তারপরে সেটা এখন- আমি ভুলে গেছি এখন। এই যে সময়ের সাথে সাথে এই যে এই বদল হয়, বদল। এই ভাবনার বদল, চেঞ্জ ফর দ্য গুড। পুরো চেঞ্জ হয়ে গেছে আলো এখন। মানে তো সেইটাই ওইটা যেটা তোমার মনে আছে। হ্যাঁ, একেবারে একদম আমাকে এখন বাইরেটা কেউ তো দিদি আলো ছাড়া হবেই। কথা বলে না, নিশ্চয়ই মানে আমার বাবার বয়সীও আসছে দিদি, ছোটরাও দিদি, মানে সবার এই যে ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু আমি আমাদের কিন্তু মানে মাঝে মাঝে ফেলিওর হয়ে যায়, আর আগামী বছর আমি করতে পারবো না, কারণ হল্যান্ড জাগতেও হয় আমার। নিশ্চয়ই হবে। হ্যাঁ, আবার যেহেতু প্রচুর মহিলা, পরিশ্রম। হ্যাঁ। সকালবেলা উঠে তো আর স্টুডিওতে আসতে পারবো না, আমার এইটাই সংসারে কথা, কাজকর্ম আছে। সংসার তো ছেড়ে দেয় না তো না। সংসারটা তো এটাই তো করতে হয় না। হয়। তুমি যে কোনো একজন, আমি যদি পুরুষের কথা বলি, সে দেখবে তার কাজটাই সব, পরিবারটা তাকে সামলাতে ভারতীয় হচ্ছে না। সমাজে এখনো আমার আরেকটু সময় এই লাগবে। রেফারেন্স একটা বলি, কিছুদিন আগে আমার পিস্তত ভাই, ও আমার কোনো একটা কথা হচ্ছিল বোধহয় পরিবারে, তাতে আমার মা বলছে যে কি আর করলাম। তো আমার মা কিন্তু জামদানি শাড়ির বিজনেস, হ্যাঁ, আচ্ছা। কলকাতায়, এবং হুম খুব হুম। নাম করা হুম। জামদানি, রঞ্জিনী মার এর নাম। হুম হুম। তো কিন্তু তারপরেও যা হয় আর কি, যে না অত ওরকম হয়নি বাবার মতো। তো বাবাকে, মাকে, ওই আমার ভাই যে, সে বলেছে যে মামু যা রোজগার করেছে, মামু যা অর্জন করেছে, তার অর্ধেক তোমার, তুমি করতে দিয়েছো বলেই মামু সব কিছু বাদ দিয়ে ঠিক বাইরে গিয়ে কাজটা করেছে, এবং সেই জন্য সে এত কিছু করেছে। তুমি যদি তাকে ওই সহায়তাটা না করতে, সে তাহলে করতে পারতো না। ঠিক। কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন হবে, তখন দেখবে যে অনেক এগিয়ে যাবে। কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা তো সব হয় না। জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হয়, তবে সব জায়গায় হয় না। তবে পুজো মানেই কিন্তু খাওয়া দাওয়া। এবার একটু খাওয়া দাওয়ার গল্পেতে চলে আসবো। তোমাকে বড্ড বেশি এটা আমরা আসল লোক আছে। আসল লোক রয়েছে পুজোর খাওয়া। আচ্ছা, পুজোয় তো অনেক রকম, মানে বাঙালি মানেই খাদ্যরসিক, এটা কথায় বলে। এবং পুজোর খাওয়া দাওয়া একটা সব সময় হয়। পুজোর সময় পুজোর ভোগ, সকালবেলায় সেই লুচি, তার সঙ্গে অন্যান্য জিনিস, এবং পুজোর একটা দিন অনেকের ক্ষেত্রে নিরামিষ থাকে। তারপরে নবমীর দিন তো একদম মন ভরে মাংস আমিষ। compulsory। তো এই পুজোর খাওয়া দাওয়া, সেটা তোমার কেমন, মানে খেতে ভালোবাসো? পুজোর খাওয়া দাওয়ায় কি আলাদা কিছু থাকে? যেহেতু তুমি নিজে একজন শেফ, সেদিন কি স্পেশাল কিছু তৈরি করো নাকি? না, অ্যাকচুয়ালি এটা আমার তো এটা বাপের বাড়ি। হুম। তো আমার মা, দিদিমা সবাই খুব ভীষণ ভালো রান্না করেন। মা তো মানে এখনো আমার মা যে কোনো সময় বসে 40টা মাংসের চপ বানিয়ে ফেলবেন। হ্যাঁ, শি ইজ 76। তো হ্যাঁ, কাজেই অনেক কিছু বছর আগে পর্যন্ত মা খুব একটা আমাকে এন্ট্রি দিতেন না। হ্যাঁ, আচ্ছা। কিন্তু ইদানিং দেখি, মানে এখন আমি এত জায়গায়, মানে হয়েছে কি, কয়েকবার আমি পুজোতে ফেস্টিভ্যাল করেছি, তো তখন তো আমি থাকতাম না বাসায়, হুম হুম। মানে মা করতো। তারপর যে বছর থেকে আমি ফেস্টিভ্যাল করা কমলো, বাবা বলেছেন যে তুমি যদি করো ফেস্টিভ্যাল, চেষ্টা করো যাতে অষ্টমীর মধ্যে শেষ হয়ে যায়, নবমী দশমীটা যাতে তোমাকে আমরা পাই। হ্যাঁ, তো সেই জন্য কি হয় যে আমি যেদিনকে আমি ফ্রি থাকি, আমি তখন আমি রান্না শুরু করলাম। এবং মার তাতে দুটো জিনিস হলো, একটা হচ্ছে যে মার একটু স্বাদ বদল হলো, আর দুই একটু পরিশ্রম কম হলো। কারণ আমাদের বললাম না যে কমপ্লেক্সে পুজো শুরু হয়েছে যেটা, সেটাতে বাবা এবং মা দুজনেই খুব বেশি ইনভলভ থাকে। আচ্ছা আচ্ছা। আমার বোনও ইনফ্যাক্ট। তো আমাদের পুজোর যে ভোগটা, সেটা পুরোটাই মার দায়িত্ব। তো কাজে সেই জন্য মা সেটা নিয়ে, মানে সপ্তমী, অষ্টমী, নবমী তো মা ভীষণ ব্যস্ত থাকেন। হ্যাঁ। তার মধ্যে আবার সন্ধি পুজো সেই একসাথে। তো ওই জন্যে অষ্টমীর পরে, মানে নবমী দশমীর যে খাওয়াটা হয়, সেইটাতে আমাকে মাঝে মাঝে অ্যালাউ করা হয়। আচ্ছা, তো এবারে তো- তোমার পুজোয় কি কি স্পেশাল থাকছে? তোমার স্পেশাল মেনু কি কি? আমার অ্যাকচুয়ালি যা খেতে চায় লোকে বেসিক্যালি সেটা। তো আমার একটা যেটা সবাই খুব পছন্দ করে, এবং এটার একটা খুব মজার গল্প আছে। আমার মামাও খুব ভালো রান্না করেন। হ্যাঁ, মানে এতটাই ভালো যে মামা ওমানে ছিলেন বহু বছর, প্রায় ধরো 25-26 বছর ওমানে ছিলেন, দিওয়ান অফ রয়্যাল করছিলেন মামা। তো সেখানে যে ওদের হয় না যে উইকলি পার্টিজ ইত্যাদি, মামা খুব রেগুলারলি 80 থেকে 100 জনের রান্না করতেন ওখানে। হ্যাঁ,
তো এবং এখন পর্যন্ত মামাকে যদি বলি যে এতজন খাবে তাহলে আমি কতটুকু কি করব, মা সবসময় জিজ্ঞেস করে, আমিও মাঝে মাঝে করি, একদম টু দা পাই মামা হিসাব বলে দেন, বলে দেবে যে এতটুকু নারী করবে। নাং মাতুলুক Exactly. ঠিক তাই। তো যাই হোক, তো সেই মামাকে একবার মানে খুব দুরু বক্ষে আমি মানে খাওয়ার জন্য করেছি। তো মামাকে বললাম যে কি খাবে, তো মামা বললো যে মাংস কর। তো আমি তো আরো ভয় পেলাম, কারণ মামা হচ্ছে খুব, ওই যে বললাম যে 100 জনে সেখানে মাংসটা সবসময় কমন, মানে ইনফ্যাক্ট আমার মামা বাড়িতেও যখন মাংস রান্না হয়েছে মামাই রান্না করেছেন, মামি না কিন্তু। তো তাহলে আমি কিন্তু ওইখানকার মতো করি। তো মা বলে হ্যাঁ তুমি যেটা ইচ্ছা করো, তুমি আমাকে মাংস খাওয়াও। তো আমার মাও ভাইফোঁটা ছিল গত বছর, মাও অনেক কিছু রান্না করেছেন, আর আমি হচ্ছে কি মাংসটা রান্না করেছি, বাংলাদেশে রেজালা করেছিলাম। তো আমি খুব ভয়ে ভয়ে সার্ভ করেছি, মামা তো খেয়েছেন, খেয়ে খাওয়া হয়ে গেছে। তো মা জিজ্ঞেস করলেন মামাকে যে কি রে খেলি যে, কিছু বল কেমন লাগলো। তো মামা বললেন যে হ্যাঁ ভালো। তো মা বললো শুধু ভালো? বললো হ্যাঁ ভালো, তোরগুলো আর ওরটা এইখানে ঢের ভালো, পুরো পাস। তো তারপর থেকে এই রেজাল্টটা আরো বেশি করা লাগে আর কি। মানে আমি যখনই আসি কেউ না কেউ সেটা খাওয়ার জন্য বায়না করে। আর এবার পুজোয় তাহলে একটা দিন সেটা তুমি বানাচ্ছো। হ্যাঁ তাহলে খাওয়া দাওয়া, আর নয়নাদি থাকবে, ভালো ভালো খাওয়া দাওয়া হবে না সেটা তো হতেই পারে না। পুজো মানেই খাওয়া দাওয়া। আর কত ভেরিয়েশন। আমাদের ছোটবেলা থেকে না, আমার মা যেহেতু খুব ভালো রান্না করতেন এবং মা খুব রান্না করতে ভালোবাসেন, অ্যাট দিস এজ অলসো, পুজো মানে আমাদের ওই বাইরে গিয়ে খাওয়াটা হতো না, হ্যাঁ, বরং সবাই আমাদের বাসাতেই খেতে আসতো। মানে কোনোদিন পিস্তত ভাইদের নেমন্তন্ন, হ্যাঁ কোনোদিন মামাতো ভাইদের নেমন্তন্ন, মানে আমাদের বাড়িতে কিচেনটা চালুই থাকে, ওটা কখনো বন্ধ হয় না। ভালোবাসি জানো তো, আমারও খুব ভালো লাগে, একটা স্ট্রেস বাস্টার। আমার যে কোনো কিছু হলো আমি একটু রান্না করলে আমি ভুলে যাই, মন ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায় একদম। মানে আমার কাছে আমার মার যা হয়েছে, মার রান্নাটা এত বড় প্যাশন যে আমি যদি কোনো কুকারি শোতে গিয়ে রান্না করি, মার সবসময় মনে হয় ও কি করলো, ও সারা জীবন চাকরি করলো, বাচ্চা মানুষ করলো, আমাদের মতো রোজ রান্না করেছে, ফোড়নটা ঠিক মতো দিয়েছিলি তো? মা আমি পেরেছি। আচ্ছা উর্মিদি, আমরা তো খাওয়ার গল্প শুনবো, আর তোমার কাছ থেকে দারুণ দারুণ খাওয়ার গল্প শুনবো, একটা কবিতা শুনে নি আগে, অনেকক্ষণ থেকে ভাবছি। ছোট্ট করে বলি, আর আমি এটা পরিবর্তন খাতার বদলে। আচ্ছা, আমি যে এটা খুব সময়ের সাথে সাথে আমাদের তো বদল হতে যখন আছে ফেলছি, এটা অনেক হ্যান্ডি না, হ্যান্ডি, কিন্তু খুব দৃশ্য সুখকর বলে আমি মনে করছি না, কিন্তু মাফ করে দিতে হবে সবাইকে। এটাও একটা খুব শাশ্বত মোক্ষম কথা রবীন্দ্রনাথের। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটায় ভবের গতি, সবার তাদের নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভাগ্যে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝে এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্ত থেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আত্মরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে
এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ হেলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লয় সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। তাহা খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। বাহ, কেন এটা আমরা সবাই সবাই মেনে চলি ভাবতে না? পারি না। কেন এক্স্যাক্টলি, মেনে অদ্ভুত চলি কথা না? চোখে জল আসে। এবং কি সত্যি বলো, কি সত্যি কথা। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, সত্যি তাই। দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। একদম। রবীন্দ্রনাথ না? সকলে মানে যখন আমরা শুনি তখন মনে হয় যে এটাই যদি করতে পারি তাহলে সবাই তবে ভালো থাকতে পারবে। জানিস তো চেষ্টাটা না চালিয়ে যেতে আমি হয়। একটু চেষ্টা করি। কি চেষ্টা করি যে আমি যখন কাজ করি, নিশ্চয়ই সবার তো পছন্দ হয় না, কারোর কারোর তো নিশ্চয়ই সেখানে থাকে। আমি নিজেকে বলি সবসময় যে ইউ কান্ট প্লিজ 100% পিপল, একদম। Don't try সবসময়, ever to অ্যান্ড please. ডোন্ট ট্রাই টু Don't try ever to এবং please. সেটা শুধু কাজে না, সেটা কিন্তু পারিবারিক ব্যাপারেও, হ্যাঁ, একদম। পারিবারিক ব্যাপারেও সেটা হয়। ওটা আরো বেশি। মহালয়ার দিনে, না মহালয়ার দিনে এই মহিলা মহলে এই কুশিক্ষার প্রবক্তা আমরা, কারণ এটাই ঠিক। কখনো সবাইকে খুশি করার চেষ্টা করিস না। না না, পারবে না, তুমি কখনো পারবে না খুশি করা। মানে এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। যাই আমি হোক, তো বলি যে যে তুমি দশভুজালা না না, একদম না, দুটো হাত আমি তোমারই দুটো মতো। বেশি হাত রাখবো না। এই দুটো হাতে যেটুকু কাজ করতে পারবো সেটুকুই করো ভাই, ক্ষমা করো, আমি দশভুজা নই। পারি না রে, শেষমেশ এই ইভেন অ্যাট দিস এজ ইস, 25 বছরের মতোই কাজ বলো করতে না হয়। দিদি। হ্যাঁ, আচ্ছা, আর যারা কাজ করে তাদের করতেই হয়। করতেই হয়, আর তারা করতেও ভালোবাসে বলেই তো হ্যাঁ, করে। ওই তুই হ্যাঁ, চুপ হ্যাঁ। কর, ঘাটটা যদি তুই একবার দেখিয়ে দিয়েছিস না যে হ্যাঁ। তোর শক্ত তুই পারিস। হ্যাঁ। আমি একজন পুত্রবধূ সানিয়াকে বলেছিল, ওই বিয়ের পরে যখন প্রণাম করছে, আমি যে কখনো কেউ যদি জল চায় অবাক হয়ে থাকবে, বলবে জল তো খায়, দিতে হয় নাকি? যেই দিয়েছো অমনি মরবে, তোমার ঘরে সব পড়বে। সে বেচারি মুখ টিপে টিপে আমার দিকে তাকায়। এসব যাপিত জীবনের অভিজ্ঞতা। একদম হ্যাঁ, তাই। একদম, কথাগুলো একদম। শেয়ার আর করছো। তখন তো ভীষণ আমায় ভালো বলেছে, আমি কাজের বলেছে, ও মা কি আনন্দ। হ্যাঁ, হ্যাঁ। 40 জনের জন্য বাটা বাটতে বসে গেলাম। সত্যি তাই। একদম। তো ভালো না, না? আমার তো এখনো, আমার মা অনেক সময় বলে যে এতগুলো রান্না, মানে ওই রান্না করার পরে অনেকে পোস্ট দেয় না, যে আমি তো আমার বাসায় যে কোনো ইনভিটেশনে মানে নিদেন পক্ষে 12র উপর যতটা হবে, মা বলে কেন এই ভূতভোজন গুলো করাস, এগুলো কেউ মনে রাখবে না। কিন্তু তখন কোনো যখন সময়, ভালো বলে, কিন্তু তখন হ্যাঁ, যে এক্সপেকটেশনটা, এইটাই। আমি তো সেটার বাইরে যেতে পারি না, না, আমি মাকে না। সেটা বুঝাতে পারি না যে অন্য বাড়িতে গেলে সেখানে হয়তো না। 2-3টা পদ দিয়ে খেয়ে তারা খুশি হয়ে যাবে, কিন্তু ওই আমার আজকাল বাসায় যেটা আসলে হচ্ছে ওই না, যে এক্সপেকটেশন। সিঁড়ি হ্যাঁ। করে আনিয়ে এনে তারপরে ভালো প্লেটে ওরে প্যালেটে বাবা। পরিবেশন করা, আমি সেখানে নেই। আমার নন্দাই আমি যেমন একটাই বলে, যদি খাওয়াই, সেটা নিজে হাতে করে খাওয়াবে। আগেকার লোক তো রে, কি করবো? আমার আচ্ছা, এবারে নন্দাই পুজোর- যেমন বলে যে হুম। কোনো একটা জিনিস যদি রিপিট হয়, আবার বলে এ কি তোমার বাসায় এরকম এটা আমি খেয়েছিলাম ওই না, যে তুমি আবার ওটা করেছো? আমি বললাম, হায় হায় হায়, খোকা। এটাও হয়, লিভিং আপ এটাও টু হয়। ইওর রেপুটেশন। আচ্ছা, উর্মিমালাদি, তোমার এবছরের পুজোয় কি প্ল্যান রয়েছে? মানে বেরোবে, পুজো দেখতে বেরোবে? আমি ঠাকুর দেখতে বেরোই না। এখন আর বেরো না, আমার অত ভিড় ভাল লাগে দিদি না। তো অনুষ্ঠানও থাকে নিশ্চয়ই। অনুষ্ঠান থাকে, ওই অনুষ্ঠানে যাওয়াটাও না। এবছরে তো আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় পুজো হয়, প্রত্যয় বলে। হ্যাঁ, ও, মানে আচ্ছা, তারা আচ্ছা। শালাপুরটাই খুব বড় হ্যাঁ, পুজো। সেটা শালা প্রত্যয় তো জগৎ খুবই বিখ্যাত। বড়। হ্যাঁ, জগৎ বিখ্যাত। সেখান থেকে যতই গেট পাস থাক, কার পাস থাক,
ওই একটা বেরোনো, বেরোনো ফিরে আসা, কঠিন, হ্যাঁ। আর খুব কঠিন। ঠাকুরও দেখা হয় না, কারণ ওটা না অনেক উঁচুতে। ঠাকুর দেখার লোকটার ও অত পছন্দ করে না এখন বেরোতে। ওই বাড়িতেই থাকি, যদি যেহেতু এখন আমাদের বাড়ির সামনে দিয়ে সবাইয়ের প্রবেশ পথ, কাজেই অনেকের ভিড়টা সঙ্গে দেখো। দেখা হয়, ভিড়টা দেখো, সাজগোজ বাড়িতে দেখো। মারে। আর ভিড় মানে কি ভিড়, এইটুকু বাচ্চা, কয়েক মাসের বেবি, তাকে মানে এমনি করে তুলে নিয়ে যাচ্ছে। মানে আর কি হয়, ওই ডিগনিটারিজ আসে না জাজ করতে, তখন একটা প্রাণঘাতী ঢাকবাজি, সেটা যে কোনো প্রহরে সকাল থেকে মধ্যরাত। একদম, হ্যাঁ। ভালো বলেছো। এটার একটা আতঙ্কে আছে। পুজোর সামনে থাকাটা কিন্তু মানে সত্যি সত্যি খুব কষ্টকর। খুব না, আমাদের অ্যামাস্ট্রিটেও খুব কালী পুজোর জন্য বিখ্যাত ছিল। আমি আমার বাপের বাড়ির কথা বলছি, তো সেখানে না অ্যানাউন্সমেন্ট গুলো, এই অমিতাভ বচ্চন এসছে বলে ওদিকে চলে গেল, আবার একটা দাঁড়ালো উত্তম কুমার এসছে, জিতেন্দ্র, মানে তখন তো নবযুবক সঙ্গে ফাটা কৃষ্ণের পুজো বলে খুব পপুলার একটা পুজো ছিল। অ্যামাস্ট্রিটের পুজোটা পরে ছোটদা মানে সোমেন মিত্রর পুজো হচ্ছিল। সবই মানে আমাদের বাড়ির দোরগোড়া দিয়ে যেতে হবে। আমার সঙ্গে না এই ব্যাপারটা চলছে, ভিড় ভাট্টা, কিন্তু সেগুলো অন্যরকম ছিল। কিন্তু এগুলো ঠিকই ঢাক বাজিয়ে সমাদর, আমি তো কত সময় গেছি এই জাজমেন্ট জজিউতি করতে, সব সময় তোমার জন্য ঢাক বেজেছে। ওই দূরের থেকেই ভালো রে ঢাকের বাদ দিয়ে। কিন্তু আমার মনে হয় জাজদেরও মাথা ব্যথা করে, অত জোরে যখন ঢাক বাজছে। কত হাঁটতে হয়, বুক টেস্ট করতে হয়। সেটাও তো হ্যাঁ, ঠিক। চায়নাদি, তোমার বেরোনো হয় মানে এই যে এত প্রতিমা গড়ো, তারপর পুজোর সময় কি রেস্ট পুজো নেয় দেখো নাকি? নাকি? সেই সময় rest নাও? দিদি, তাহলে অষ্টমীর দিন আমি অঞ্জলি দিতে যাই। আচ্ছা, সে যত কাজই থাকুক, তারপর আমরা লক্ষ্মী নিয়ে বসি। ও হ্যাঁ, এটা আর আমার আমাদের কাজ। দুটো মানে এদিকে কুমারটুলি পার্ক, এদিকে সার্বজনীন, ওই দুটো মানুষই আমাদের দোকানের সামনে দিয়েই যায়। হ্যাঁ, আর ওই দেখি ওই কারো শুধু জুতো অষ্টমীর ছিঁড়ে গেছে, অঞ্জলি। কারো শাড়িতে জলে ভিজছে। এখন তো পুজো মানে লক্ষ্মী ঠাকুর বৃষ্টি। খুব বেচারি, কি এইটুকু করে অত বড় পয়সা করি তো নেই। আর তখন আমার লক্ষ্মীর জন্য খুব দুঃখ হয়, তার চেয়ে এই যে এতগুলো সরস্বতী পড়ে রয়েছে, তাদের অনেক আদর। লক্ষ্মী না থাকলে কিছু হতো না, কিচ্ছু হতো না। তারপরে ফাঁকা প্যান্ডেলে কিরকম জানি মনে একখানা হয় লক্ষ্মীটা যাচ্ছে, হ্যাঁ, নম করে কোন রকমের হ্যাঁ। সারা হয়, মানে খুব খুব পারা যায় না। আবার কালী পুজোর সময় একটা আবার একটা জমজমাট ব্যাপার। সত্যি তিনিই দেন। আর নন্দিনীদি, তোমার কেমন কাটছে এবারের পুজো? বাড়িতেই? হ্যাঁ, বাড়িতেই হবে। মা অলরেডি শুরু করে দিয়েছেন ভাবতে যে কবে কি মেনু হবে। নবমীর দিন মাছ হয়, তো এরকম নানান রকম ভাবে প্রচুর মানুষ আসেন, গত বছর থেকেই সবে শুরু হয়েছে বাড়িতে। তো আমরা যাবো এবার। তুমি 66 পল্লীতে এখন আর 3 বছর করে তারপরে আর করি না, গত বছর থেকে বাড়িতেই হচ্ছে। এবং সে একটা অদ্ভুত ভালো লাগা, মানে বাড়ির ছাদে আমাদের গাছ হয়, সবার বাড়ির ছাদে যেরকম ফুল গাছ, কিচেন গার্ডেন ইত্যাদি, সেইখানে দুখানা বেল গাছ হয়ে গেছে। হ্যাঁ, মা দুর্গা যেন নিজেই সব ব্যবস্থা করে নিজেই সব আয়োজন করে নিচ্ছেন, আমাকে খুব একটা কিছু করতে হয় না, মন্ত্রগুলো ঠিকঠাক বলি আর সবাইকে গল্প। দুর্গা পুজোটা একটা গল্প তো দিদি, হ্যাঁ, পুরাণের গল্প, সেই গল্পটি মানুষের কাছে পৌঁছে না দিলে কি করে হবে বলো? আর শুভমস্তু যতগুলো প্রায় 25 থেকে 30টা গান হয় আমাদের দুর্গাপুজোয়, আমরা শুভমস্তুর পক্ষ থেকে ট্র্যাক রেকর্ড করে রেখেছি। ওই ট্র্যাকে মিউজিকটা বাজে, লাইভে গান হয়, সে একটা গর্জাস। আমরা এবার যাব দেখতে। প্লিজ এসো, প্লিজ এসো, আমি আইটিনারি দিয়ে দেবো কবে কখন আসবে, সবাইকে নেমন্তন্ন। ভালোবাসার কাজের জন্য ক্লান্তিও হয় না, একটুও হয় না গো, ভাবও হয় না। একদম তাই। মানে এই যে মহালয়া থেকে শুরু হলো পুজো, হয়তো খুব একটা বেশি মণ্ডপে গিয়ে দেখানো হলো, তোমার তো বাড়ির পুজো সবসময় তুমি মাকে দেখছো। এবারও কিন্তু পঞ্চমীতে বোধন, পঞ্চমীর রাতে ষষ্ঠী পড়ে যাচ্ছে, পঞ্চমীতেই বোধন। মানে গতবারও এটাই ছিল, গতবার এবার বোধহয় একদিনটাই বেশি একদিন পুজো না? বেশি। হ্যাঁ, মানে আমরা সবসময় পুরো 5 বোধন দিন আমন্ত্রণ পুজো। অধিবাস একদিনে করতে পারি ষষ্ঠীর সন্ধেবেলা, কিন্তু এবারে যেহেতু ষষ্ঠীর দিনে সন্ধেবেলা সপ্তমী পড়ে যাচ্ছে, তাই বোধন করা যাবে না, তাই পঞ্চমীর সন্ধেবেলা আমরা বোধন করব, ষষ্ঠীর সন্ধেবেলা আমন্ত্রণ অধিবাস করব।
ভালোই হলো, একদিন এক্সটেন্ডেড হয়ে গেল। Extended। আমাদের আনন্দ ভালোই লাগে। একদিন বেশি, কি উৎসব সুন্দর একদিন করে বেশি। বলছে না, আমন্ত্রণ, হ্যাঁ। অধিবাস, বোধন, মানে শব্দগুলোর কি যে সঙ্গে ভালো লাগে দিদি, যখন নবপত্রিকা স্নান হয়, প্রতিটি গাছ ধরে ধরে যখন আমরা স্নান করাই, সে যে মানে নিজের গায়ে কাঁটা দেয়, একটা অদ্ভুত অনুভূতি। ফিলিং সেই আজকে অনুভূতিটা- সকালটার মতো না? হ্যাঁ, একেবারে তাই, একেবারে একদম। তাই। আড্ডা তো চলতেই থাকবে, এই কারণ আমরা থামছি না। আমাদের আড্ডা মানে বিশেষ করে বাঙালির আড্ডা সেটা কখনোই থামবে না। মানে আমাদের যদি বলা হয় যে আরো ঘন্টা দুয়েক ঘন্টা তিনেক আড্ডা দিতে, আমরা আর দিতেই তার পারি। মধ্যে সেখানে যদি মেয়েরা বসে, মেয়েরা Important কথা। তো আড্ডা তো চলবেই, আমাদের দেবী আনলিস্টের আড্ডাও চলবে। তবে আজকে সবাইকে তো একটু ছাড়তে হবে, মানে মহালয়া সকালবেলার মোটামুটি সকালের পর্বটা সেরে সবাইকে ধরে বেঁধে নিয়ে চলে এসেছি, কিন্তু এরপরেও তো কাজ রয়েছে দুপুর তো আর সারাদিন, ছুটি দেবে না। সেই সকলের তো কাজ রয়েছে, তো সকলকেই ছাড়তে হবে। তবে তোমাদের খুব ভালো কাটুক পুজো, আমার তরফ থেকে সকলকে প্রণাম। খুব ভালো লাগলো তোমরা সময় করে এলে, মানে আমি এবং পারমিতা যে সব সময় কোঅর্ডিনেট করে, ও বললো এবং তোমরা সময় করে এলে। থ্যাংক ইউ সো খুব মাচ। ভালো, আমাদের খুব ভালো লেগেছে, আমাদের আমাদেরও খুব ও আবার ভালো আমার লেগেছে। ছেলে মেয়ে দুজনের বন্ধু, আজ আমারও হলো। বাহ, তো সব মিলিয়ে আমার তো ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আড্ডা সবসময় আমার খুব পছন্দের, আর ভালো মানুষদের সঙ্গে আড্ডা দিতে কার না ভালো লাগে। তো সব মিলিয়ে খুব তো ভালো লাগলোই। তবে থ্যাংক ইউ জানাবো ফার্নিটাল স্টুডিওকে, কারণ যেখানে বসে আমাদের এই আড্ডার আয়োজন। থ্যাংক ইউ সো মাচ ফার্নিটাল স্টুডিও। এছাড়া থ্যাংক ইউ সো মাচ পাঞ্ছারাম, তাদের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে আমাদের আজকে যারা অতিথি রয়েছেন তাদের জন্য, এবং অবশ্যই দেবী আনলিস্টের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার তোমাদের সকলের জন্য। আমি একটু পারমিতা তোকে ডাকবো, প্লিজ চলে আয়। নন্দিনীদি, আরে বাস, দেখো গিফট। দেখো, এটাও একটা আর্ট। হ্যাঁ, কি অপূর্ব বানিয়েছে বাক্সটা, কি Thank you. সুন্দর। চায়না দি, এটা তোমার জন্য। উর্মি দেখি। আবার লোভ দেখাচ্ছে। ইস, তোমরা তো মিষ্টি খেলে না, না কিছু খেলে এখানে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, ওই তো বলছি, এটা ধরো, যাচ্ছে তাই ভাবে লোভ দেখানো। এগুলো সাইডে রেখে দিতে পারো। না গো, থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। আমাদের যুদ্ধ। হ্যাঁ, তুমি এখানটা রেখে দাও। সেই ভাববো না। উর্মিমালা দি, তোমাকে দিয়ে শুরু করি। আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদের জন্য এবারে পুজো তো সকলের ভালো কাটবে, আর তোমাদের পেয়েছি সকলকে, আমার তো খুব ভালো কাটবেই, কাটছেও, শুরু হয়ে গেছে পুজো, কি বলবে? আমি একটা কথাই বলি, আমার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। পুজো উপভোগ করুন, নিয়ম শৃঙ্খলা মেপে আনন্দ করুন। নন্দিনী দি, আমি পৌরোহিত্য করি তো, সেই জন্য ধর্ম নিয়েই একটু কথা বলবো। ধর্ম ধর্ম করে আমরা যেন মাথা ফাটাফাটি না করি। আসল ধর্ম কিন্তু মনুষ্য ধর্ম, মানবিকতা। একেবারে। আর সবার মধ্যে একটু আধ্যাত্মিকতার অনুপ্রবেশও দরকার। মানে স্পিরিচুয়ালিজম যে রিলিজনের থেকে অনেক ওপরে, সেইটি সকলের কাছে বার্তা হিসাবে পৌঁছে দিতে চাই। আহা, কি অপূর্ব বললে তুমি। দারুণ। নয়না দি, আমি যেহেতু রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি, আমি চাইবো যে সবাই খুব আনন্দ করুক। আপনারা সবাই যে যা করতে ভালোবাসেন, অন্যকে ডিস্টার্ব না করে সেটা করেন পুজোর সময়, এবং অবশ্যই ভালো ভালো খাবার খান। রেস্টুরেন্টে অনেক ভালো ভালো খাবার নিয়ে প্রস্তুত হয়ে আছে, তাদের কাছেও যান। তারা যা করতে চায়, তারা যা আপনাদের জন্য পরিবেশন করছে, তাদেরকে সেই সুযোগটা দিন যাতে তারা তাদেরও পুজোটা ভালো কাটে। একদম। আর চায়না দি, তুমি বলো। যেহেতু আমি প্রতিমা শিল্পী একজন কুমারটুলিতে, আমি বলি যখন প্রতিমাটা যখন আমরা দর্শন করতে যাই, ওই ছেলেদের পুরুষ মানুষদের লাইন আলাদা, মহিলাদের আলাদা। এই মহিলা আর পুরুষ যেন ভেদাভেদ না থাকে। আমি যেটা জীবনে পেয়েছি সেটা যেন না, সবাই আমরা এক। একদম। এইটা ভেবেই যেন আমরা প্রতিমা দর্শন করি, ভালোভাবে গিয়ে দর্শন করে আবার বাড়িতে ফিরে আসি। একদম, অর্থাৎ সবাই ভালো Safety. থাকি, সবাই একসঙ্গে থাকি, সবাই মিলেমিশে থাকি এবং আনন্দে থাকি। উৎসব মানেই যেহেতু আনন্দ,
আনন্দে থাকবো আগামী কটা দিন, কেন সারা বছর প্রত্যেকটা দিন, বছরের প্রত্যেকটা দিন আমাদের খুব ভালো কাটুক, আপনাদের খুব ভালো কাটুক, সেটাই চাইবো। আর অবশ্যই ডেবি আনলিস্টের সঙ্গে থাকবেন, কারণ আজকে থেকে আড্ডা শুরু হলো, পুজো দশমী পর্যন্ত আমাদের আড্ডা কিন্তু চলবে, এবং আপনাদের ভীষণ দরকার আমাদের আড্ডায়, কারণ আপনাদের ছাড়া আমাদের আড্ডা কিন্তু একদম অসম্পূর্ণ। তো এইভাবেই সঙ্গে থাকবেন এবং খুব ভালো করে পুজো কাটান। নমস্কার।